প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পদ্মা টিভির সাপ্তাহিক অনুষ্ঠান খোলা আকাশ। আজকের এই পর্ব তৃতীয় পর্ব এবং আজকের এই পর্বকে আলোকিত করবার জন্য যিনি অতিথি হিসেবে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং শ্রদ্ধার একজন মানুষ। একটু ভূমিকা টেনে নেই। আসলে তিনি তিনি আমার জীবনের আ উম অনেকটা ইম্পোর্টেন্ট একটা মানুষ। কারণ হচ্ছে তার হাত ধরেই মূলত সংস্কৃতির চর্চাটা আমার শুরু হয়েছে। আ বলতে গেলে একটু বলতে হয় সেটি হচ্ছে যে আ আমি তার লেখা একটি মঞ্চ নাটক, জাগো নাটক সেটির নাম। এবং সেই নাটকের মধ্য দিয়ে আমার আসলে চর্চাটা শুরু হয়েছে মঞ্চ নাটক এবং ক্যামেরার পরবর্তীতে এসে যে ক্যামেরার কাজটি সেটিও কিন্তু তার হাত ধরেই শুরু হয়েছে। আলোর দেখা নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেটিতে আমি ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলাম। যার মধ্য দিয়ে আমার যাত্রাটা শুরু হয়েছিল ক্যামেরার। আর সেটিও ছিল মূলত তার হাত ধরেই। তো সেই জায়গা থেকে তিনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং সরাসরি তিনি আমার গুরু এই সংস্কৃতি অঙ্গনে। তো আজকে তার সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। মূলত আমার আগ্রহটা অনেক বেশি। কারণ আ আ তাকে আ আ তাকে জানারও ইচ্ছা আমার অনেক বেশি। যেহেতু আর সময় বিলম্ব না করে দর্শক আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই বিশেষ অতিথি খোলা আকাশ তৃতীয় পর্বের এই অনুষ্ঠানকে আলোকিত করবার জন্য যুক্ত হয়েছেন মাহমুদ হোসেন মাসুদ। তিনি একজন নাট্যকার এবং একজন অভিনেতা। তিনি রাজশাহী সাংস্কৃতিক সংঘে তিনি কাজ করেন। আমরা আর সময় বিলম্ব না করে আমরা ডেকে নিচ্ছি তাকে। মাসুদ ভাই, আপনাকে আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং কেমন আছেন? হ্যাঁ, আছি। আহ, সবাই যে এখন একটা আমরা খারাপ সময় অতিক্রান্ত করছি, সেই সময়ের মধ্য দিয়েও অবশ্যই ভালো আছি। আহ, কেননা ভালো না থাকলে তো এই মুহূর্তে এই যে জায়গায় আমি কথা বলছি সেখানে হয়তো কথা বলতে পারতাম না। তো অবশ্যই ভালো আছি। এই তো। আর আহ, প্রথমে আমি বলে নিই যে যে সময়টা আমরা অতিক্রান্ত করছি সেই সময়টার জন্য যদি অনেক কিছু নিয়ম কানুন আমাদের আছে, বিশেষজ্ঞরা বলছেন, আমরা মেনে চলার চেষ্টা করছি, হয়তো অনেকেই চেষ্টা করছি আর কি। আহ, হয়তো পারিপার্শ্বিক অনেক অসুবিধার জন্য হয়তো আমরা সবাই সেভাবে পারছি না, কিন্তু চেষ্টা করছি আহ, একে অপরকে সহযোগিতা করার। বিশেষ করে আমি যখন এই লকডাউন শুরু হলো তখন হচ্ছে আমাদের এখানে যে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজশাহী, আমি সেই আহ, জোটের একজন নির্বাহী সদস্য। সেখানে লকডাউনের পরে আমরা বেশ কয়েকজন মিলে, আমাদের সাধারণ সম্পাদক দিলীপ দার নেতৃত্বে কামাল ভাই, আমি এবং আরো কয়েকজন মিলে আমরা হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমাদের এই জোটের সদস্যদের এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে মাননীয় মেয়র এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উনিও কিছু সহযোগিতা করেছিলেন সে সময়। তো এইসব দিয়ে আমরা ত্রাণের কাজ করছি শিল্পীদের মধ্যে আর কি। যেসব শিল্পীরা হঠাৎ করে এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল এবং হয়ে আর্থিক এবং যে দৈন্যতার সম্মুখীন হয়েছিল, সেইখান থেকে আমাদের রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট চেষ্টা করেছে তাদের পাশে দাঁড়ানো। এবং এই পুরো ১ মাস মতো আমরা রোজার মধ্যে আহ, এইটা নিয়ে কাজ করেছি আর কি, ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো, শিল্পীদের পাশে আর কি, পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি। জি, ধন্যবাদ যারা মাসুদ ভাই। সমস্যা আমরা মধ্যে। আমরা জানি আমরা জানি অবশ্যই শিল্পীদের অনেক অনেক দায়িত্ব থাকে সমাজের প্রতি। সমাজের নানা শ্রেণীর মানুষদের নিয়ে বা ভাবনা করার মতো অনেক কিছুই বিষয় থাকে যেটি শিল্পীরা করে থাকে। এবং শুধু শিল্পীরাই নয়, এটা আসলে সমাজের সুশীল মানুষ এবং প্রত্যেকটা শ্রেণীর মানুষরাই আসলে এটি নিয়ে ভাবে এবং তারা কাজ করে থাকেন। আজকের এই অনুষ্ঠানটি আমরা মূলত করে থাকি প্রত্যেকটি উম, ক্ষেত্রে হয় যে একটি মানুষের আহ, সফলতার গল্প, মানে একটা মানুষ যখন সফল হয় তো তার পেছনে অনেক গল্প থাকে, যেটি হচ্ছে আহ, হতে পারে কষ্টের এবং হতে পারে
সুখের গল্প সব মিলিয়ে এই যে একটা মানুষ সবকিছুর মধ্য দিয়ে যে একটি জায়গায় পৌঁছাতে পারে। তো আমি মূলত জানতে চাইবো আপনার ব্যক্তিগত জীবন নিয়ে। আহ আজকে এই অনুষ্ঠানটা মূলত এটি যে আসলে আহ প্রত্যেকটি মানুষের আহ, সম্পর্কে আমরা জানবো। এই একটি মহামারীর সময় যাচ্ছে, এটি একটি ক্রান্তিকাল যাচ্ছে। তো এই সময় আমরা বিশেষ মানুষদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের সম্পর্কে কিছু আহ, তথ্য দিয়ে মানুষকে আসলে আনন্দ দেওয়ার চেষ্টা করব। এই জন্যই মূলত আজকের এই অনুষ্ঠান। তো আজকের প্রথম একটু যাব শুরুর দিকে। আপনার ছেলেবেলা, ঠিক শৈশবে একটু আমি যেতে চাই। শৈশবটা কেমন ছিল? আচ্ছা, আর সবাইকে আসসালামু আলাইকুম। অন্য ধর্মীয় সম্প্রদায়কে আদাব। আহ, আমি যেখানে আমার নিবাস আর কি, আমার বসবাস, আমার পৈতৃক নিবাস, সেইটা এইখানে আমার, আমি হচ্ছে পঞ্চম পুরুষ আর কি। মানে আমি বলতে পারি আমি রাজশাহীর হচ্ছে একেবারে কুট্টি মানুষ। একেবারেই কুট্টি মানুষ। আমার বাসাটা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ, তারই ঠিক শেষ সীমানায় আমার পাড়াটি শুরু হয়েছে। সেখানেই আমার হচ্ছে জন্ম হয়েছে। এবং পাড়াটির নাম হচ্ছে হোসেনীগঞ্জ। আমরা ৬ ভাই ১ বোন। তার মধ্যে আমি চতুর্থ আর কি। বাবা মার সন্তানদের মধ্যে আমি চতুর্থ। আমার ছেলেবেলাটি কেটেছে আসলে খেলাধুলার প্রতি আমার আগ্রহ ছিল। আহ, ফুটবল খেলতাম ছোটবেলায়। এবং প্রতিবেশী আমার যেসব বাল্যকালের বন্ধু-বান্ধব ছিল তাদের সঙ্গে একসঙ্গে আমরা খেলাধুলা করেছি। বিভিন্ন খেলাধুলা যেগুলো এখন বর্তমানের ছেলেমেয়েরা ওই খেলাধুলার সঙ্গে পরিচিত না, সেগুলো কিন্তু আমরা খেলেছি একসঙ্গে। তারপরে মুকুল খোঁজ করেছি। শোনা যাচ্ছে না? বলছিলাম যে দর্শকদের জ্ঞাতার্থে কয়েকটি সেই খেলার নাম জানতে চাচ্ছিলাম। আচ্ছা, যেমন হচ্ছে সে সময় আমরা বলতাম নোনা বদন আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে বউ চুরি, হ্যাঁ, গোস্ত চুরি, তারপর হচ্ছে হাডুডু তো ছিলই। হ্যাঁ, আচ্ছা, এগুলো আমরা খেলেছি আর কি। হ্যাঁ, আরো কিছু খেলা খেলেছি যেগুলো এখন দেখতে পাওয়া যায় না, আমার ঠিক নামগুলো মনে পড়ছে না। আচ্ছা, বউচি, হ্যাঁ, এই আচ্ছা, ধরনের খেলাগুলো আমরা সে সময় খেলেছি আর কি। আমার যে বাল্যকালের যে বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে আর কি, একসঙ্গে আমরা যারা মানুষ হয়েছে তাদের সঙ্গে। এবং একটা সময় আমি মুকুল খোঁজ করেছি। মুকুল খোঁজে আমরা বিশেষ করে যখন বিজয় দিবস আসতো, স্বাধীনতা দিবস আসতো, সেই সময় যারা আমরা মুকুল খোঁজ করতাম তাদের কাছে ওই সময়টা, ওই দুটো দিন মনে হতো যে ঈদের দিন আর কি। আমরা আচ্ছা, সেই ভোরবেলাতে উঠে সাদা পোশাক পরে, সাদা প্যান্ট, সাদা হচ্ছে শার্ট, তারপরে কিডস সাদা, মোজা সাদা, এগুলো পরে তার মধ্যে আমাদেরকে, আমরা যখন যেতাম যেখান থেকে আমাদেরকে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হতো, জেলা ক্রীড়া সংস্থায়, সেখানে যে সে মাঠে যেখানে প্যারেড হতো, তো সেইখানে আমরা যাবার আগে আমাদেরকে ব্যাজ পরিয়ে দিত। এরপরে আমরা ওখানে প্যারেড করার পরে আমরা যখন বের হয়ে আসতাম, তখন আমাদের হাতে কিছু ব্যাজ দেওয়া হতো, কাপড় কাটা আর কি, এবং হচ্ছে কিছু ছাপানো একটা স্টিকার টাইপের, সেগুলো নিয়ে আমরা মানুষের ইয়েতে, মানে পকেটে কিংবা হচ্ছে কাঁধে, বাহুতে, এইরকম জায়গাতে আমরা লাগিয়ে দিতাম। এবং তারা বিনিময়ে আমাদেরকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা দিত। এই যে মজার বিষয়গুলো আমরা সবাই মিলে খুব মজা করতাম ইয়ের সময় আর কি, বিজয় দিবস, স্বাধীনতা দিবসে। এবং এরপরে দেখা যেত সন্ধ্যার পরে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের পাড়াতে কিংবা একটু দূরে, হ্যাঁ, এরকম জায়গাতে হচ্ছে, সেখানে আমরা যেতাম, ছোট তারপরেও যেতাম আর কি। আচ্ছা। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা কিন্তু আমাদের যে আমরা একসঙ্গে যারা মানুষ হয়েছি আর কি, বড় হয়েছি, তারা হচ্ছে কিন্তু খুব এনজয় করতাম বিষয়। হ্যাঁ, তার মানে আমরা তাহলে কি এটা ধরে নেব যে সংস্কৃতি চর্চাটা আপনার সেই ছেলেবেলা থেকে শুরু? আসলে ছেলেবেলায় বলতে আমার প্রথম থেকেই অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল। হ্যাঁ, কাউকে অভিনয় আচ্ছা, করতে দেখলে আমি সেখানে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম। এবং সেটা দেখে এসে
বাসায় যদিও আমরা 6 ভাই 1 বোন, আমি আগে বলেছি আমার বোনটা অনেক পরে হয়েছে, হ্যাঁ? জন্ম হয়েছে তার অনেক পরে। কিন্তু তখন আমরা 6 ভাই। তাই আমাদের যদিও আ থাকবার স্থান একটু ছিল, মানে অসুবিধা ছিল। কিন্তু তারপরেও ওই জায়গার মধ্যেই আমি কিন্তু প্র্যাকটিস করতাম আরকি, হ্যাঁ? ওই যে অভিনয় দেখে এসে। তো এইরকম আরকি আ সোনালী সংবাদের যে মাহাতাব মারা গেছে, তো সেও আমাদের সঙ্গে মুকুল খোঁজ করত। জি, তো সম্প্রতি ওকে মারা দেখতাম। গেছে। হ্যাঁ, হ্যাঁ, সম্প্রতি মানে বছর ২-৩ হলো সম্ভবত মারা গেছে, হ্যাঁ? আমার খুব প্রিয় মানুষ ছিল। আমাকে খুব পছন্দ করত। আমরা একসঙ্গে মুকুল খোঁজ করেছি। তো সে সময় ওকে দেখতাম যে এরকম অভিনয়ের প্রতি তার একটা ঝোঁক। সে কথা বলতো অভিনয়ের মাধ্যম দিয়ে আরকি। একটা মনে হতো সে অ্যাক্টিং করছে। তো সে একবার করলো কি আমাদেরকে সবাইকে একসঙ্গে কয়েকজনকে জমায়েত করে সে একটা স্ক্রিপ্ট, সম্ভবত ওটা ক্লাস 5 কি 6 এর একটা গল্প ছিল। সেই গল্প থেকে 'একদিনের বাদশা' আরকি গল্পটার নাম ছিল। সেই গল্পটা নিয়ে সে আমাদেরকে রিহার্সাল দিত। এই আঙ্গিনায়, ওই বাড়ির আঙ্গিনায় রিহার্সাল দিত। যদিও আমরা ওইটা মঞ্চস্থ করতে পেরেছিলাম না। কিন্তু তার যে আগ্রহ, তার যে চেষ্টা আমার সে সময় ভালো লেগেছিল যে ওই রিহার্সাল দিয়ে সে আমাদেরকে ল্যাবরেটরি হাই স্কুলের যে আ আছেন, অডিটোরিয়াম আছে, সেখানে কাউকে কিছু না বলেই আমাদেরকে দলবদ্ধভাবে করে নিয়ে সে চলে গেল সেখানে মঞ্চস্থ করতে। তো মজার বিষয়, ওইখানে যাবার পরে সে আরকি তখন দৌড়াদৌড়ি করছে যে এরকম অ্যাক্টিংটা কিভাবে, না এখানে মঞ্চস্থ কিভাবে করানো যায়। তো তখন সবাই ওখানে যারা দায়িত্বে আছেন, বিশেষ করে একজন পিয়ন, উনি বললেন যে, "আপনি কি কোনো অ্যাপ্লিকেশন করেছেন?" তো সে বলল যে, "না, আমি তো করিনি।" "তা আপনি অ্যাপ্লিকেশন করেননি, আপনি আজকে মাসুদ ভাই বলছেন একটু মঞ্চস্থ করবেন।" একটু একটু সমস্যা হচ্ছে দর্শকদের শুনতে এবং আমরাও একটু আমাদেরও একটু শুনতে অসুবিধা হচ্ছে। আ আচ্ছা, আরেকটু আচ্ছা। যদি বলতেন মানে নেটওয়ার্কের জন্য যেটি হয়েছে, আমার মনে হচ্ছে আপনার নেটওয়ার্কটি আ একটু দুর্বল। হ্যাঁ, প্লিজ আরেকবার বলবেন। হ্যাঁ, যেটি বলছিলেন আরেকবার বলবেন। হ্যাঁ। আচ্ছা, ওই যে কথাটি বলছিলাম যে মাহাতাব শোনা যাচ্ছে কি? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, জি শুনতে পাচ্ছি বাট নেটওয়ার্কটি একটু দুর্বল। মানে নেটওয়ার্কটি একটু দুর্বল যার জন্য একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা। এখন নেটওয়ার্ক নিয়ে তো আমি তেমন কিছু করতে পারছি না। আম আ কিন্তু আমার এখন একটু এখন তো শোনা মনে যাচ্ছে। হচ্ছে যে এখন ক্লিয়ার। আচ্ছা। তা আমি যে এখন কথাটা এখন বলছিলাম, ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যে জি। কথাটা বলছিলাম যে মাহাতাব, হ্যাঁ? ওই সেই সময় আমাদেরকে হঠাৎ করে একটা বাড়ির আঙ্গিনায় নিয়ে যেয়ে অ্যা ওইটা আমার ঠিক মনে নেই ক্লাস 5 কি 6 এর একটা গল্প 'একদিনের বাদশা'। সেই গল্পটাকে নিয়ে ওই বাড়ির আঙ্গিনায় শুরু করে দিল আমাদেরকে নিয়ে রিহার্সাল করা। এবং রিহার্সাল করার পরে কয়েকদিন রিহার্সাল করার পরে সে আমাদেরকে নিয়ে চলে গেল ল্যাবরেটরি হাই স্কুলের অডিটোরিয়ামে সেটা মঞ্চস্থ করবে। মজা লাগলো যে সে এখানে নিয়ে যাওয়ার পরে যারা দায়িত্বে আছে, বিশেষ করে পিয়ন বলছে যে আপনারা কি কোনো অ্যাপ্লিকেশন করেছেন কিনা, আহ, মাহাতাবকে বলছে, মাহাতাব বলছে না অ্যাপ্লিকেশন করিনি। তো অ্যাপ্লিকেশন করেননি অথচ আপনি এখানে মঞ্চস্থ করার জন্য চলে এসেছেন। তো বললো যে আমি তো এটা সিস্টেমটা জানি না, তবে আমাদের খুব ইচ্ছে যে আমরা একটা মঞ্চস্থ করবো, হ্যাঁ। তো এই বলে আচ্ছা, আমি হচ্ছে আমরা সেখান থেকে হলো না, চলে আসলাম, হ্যাঁ। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে এই যে মাহাতাবের যে চেষ্টা, এবং সে আমাদের সঙ্গে নিয়ে চলে গেল মঞ্চস্থ করার জন্য, এবং সে কোনো ধরনের অ্যাপ্লিকেশন করেনি, কাউকে কিছু বলেনি, সে সবাইকে নিয়ে চলে গেল যে সেখানে মঞ্চস্থ করবে। আমার খুব ভালো লেগেছিল। এরপরে আগ্রহটা আমার আরো বেড়ে গেল অভিনয়ের প্রতি তার আমার ঝোঁকটা বাড়ল। তখন আমি নিজ আচ্ছা, উদ্যোগে আমার পাড়াতেই কিছু ছেলেদেরকে জোগাড় করলাম, যারা একসঙ্গে আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি, তাদেরকে নিয়ে জোগাড় আহ, জড়ো করে আমি তখন বললাম আমরা একটা নাটক করবো। তো কে লিখেছিল আমার ঠিক মনে নেই, সম্ভবত আমি কিছু হেল্প করেছিলাম, আর আমাদের আরো আমার কিছু বন্ধু, বাল্যকালের বন্ধু, তারাও ওই সহযোগিতা করেছিল। এইভাবে লিখে আমরা একটা স্ক্রিপ্ট দাঁড় করালাম, এবং বাড়ি থেকে চৌকি নিয়ে যে একটা ফাঁকা জায়গা ছিল যেখানে আমরা ওই যে নোনা বদন খেলতাম আর কি, হ্যাঁ, সেই জায়গাটাই
ওই জায়গায় আমরা অনেক কিছু খেলাধুলা করতাম, মোনাবাদন, তারপরে ডাংগুলি, হ্যাঁ, আংটা, হ্যাঁ, এই ধরনের খেলাগুলো আমরা খেলতাম ওইখানে। তো সেই জায়গায় আমরা একটা চৌকি সংগ্রহ করে নিয়ে গিয়ে ওখানে রাখলাম, এবং বাড়ি থেকে আমি আমার মায়ের শাড়ি নিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে আহ, আরো কয়েকজন তারা হচ্ছে মায়ের শাড়ি নিয়ে আসলো, নিয়ে এসে আমরা সেটা ঘিরে একটা মঞ্চ তৈরি করলাম। তৈরি করে আমরা সেখানে ওই আমার নেতৃত্বেই আর কি বলা যায়, অন্যরাও আচ্ছা, সহযোগিতায় ছিল। হ্যাঁ, তো আমরা হচ্ছে আচ্ছা, এই নাটকটা মঞ্চস্থ করলাম। এই যে শুরু, হ্যাঁ, মানে আচ্ছা, কতটা ভালো হয়েছিল আমার যে মনে আছে যে এখনো মনে পড়লে হাসি পাই, যে আমি ওই যে অ্যাক্টিং চলছে, তা আমিও অ্যাক্টিং করছি, অ্যাক্টিং এর মধ্যেই আর কি, যে যার কথা বেঁধে যাচ্ছে সে আবার একটু তোতলাট ছিল, হ্যাঁ, সে কথা বেঁধে যাচ্ছে, তো তাকে আমি ওই মঞ্চেই আমি প্রম্পট করছি আর কি, যে এই তোমার ডায়লগ হচ্ছে এইটা, আচ্ছা, তোর ডায়লগ এটা, তুই ওটা বলছিস কেন, হ্যাঁ, এইরকম। কিন্তু আমরা সবাই খুব আচ্ছা, এনজয় আচ্ছা। করেছি। হ্যাঁ, এরপর থেকে আবার ঝোঁকটা আরো বেড়ে গেল। তো 1986 সালের দিকে আচ্ছা, আমার বাল্যকালের ফ্রেন্ড সাইদ, সে আমাকে এক সময় বলল যে আচ্ছা, একটি জায়গা আছে যেখানে অভিনয় করা যায় এবং তারা সুযোগ দেয়, তারা অভিনয় শেখায়। তা আমি তখন তাকে বললাম যে চল যাই। তা আমরা দুজন মিলে চলে গেলাম রানীবাজার। রানীবাজার এখন যেটা কাফি ট্রেডার্স করেছে, রানীবাজারে, ওইখানে ইউসুফ ভাইয়ের বাড়িতে আমরা রংধনু নাট্যচক্র বলে একটি আহ, নাট্যচক্র ছিল, এখানে নাটকের সংগঠন ছিল, হ্যাঁ, ইদু ভাইয়ের সাইকেলের গ্যারেজের সঙ্গে। তো সেইখানে আমরা গেলাম, আমি আর সাইদ গেলাম। সেখানে পরিচয় হলো আহ, গোলাম পাঞ্জাতন, হ্যাঁ, আমার গুরু, নাটকের গুরু, হ্যাঁ, ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা। আর রুহের আত্মার আমি মাগফিরাত কামনা করছি আর কি। উনি আমাকে হাতে করে জি দিয়েছিলেন এই অবশ্যই। অভিনয় জগতে। তো উনার সঙ্গে পরিচয় হলো, এরপরে জাহাঙ্গীর ভাই, হ্যাঁ, তারপরে হচ্ছে তাজুল ভাই রাজশাহী থিয়েটারে নিয়ে উনি এখন রাজশাহী থিয়েটার করেন। তো জি, উনি হচ্ছেন আহ, ছিলেন সে সময়, পরিচয় হলো। এরপর থেকে রংধনু নাট্যচক্রে আমরা যাত্রা শুরু করলাম, আমি আর সাই। এই যাত্রা শুরু করে তারপর একটা নাটক উনি ধরলেন, জাহাঙ্গীর ভাই ধরেছিলেন নাটকটি, উনি ডিরেকশন দিচ্ছিলেন। যদিও পরবর্তীতে নাটকটি মঞ্চায়ন হয়নি, আমার নাটকের নাম মনে নেই, তবে আমার কাছে যতটুকু মনে আছে ওটা আহ, কুষ্টিয়ার জিন্না ভাইয়ের লেখা ছিল নাটকটি। হ্যাঁ, আমরা রিহার্সাল দিচ্ছিলাম, আর গল্পটি সুন্দর ছিল। তো আমরা রিহার্সাল দিলাম। তো তখন হলো কি, মানে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার স্বপ্নের জায়গায় চলে এসেছি। হ্যাঁ, এই তো আমি যে এতদিন ধরে যে জায়গাটা খুঁজেছি, এতদিন ধরে যে ভালো লাগাটা আমার মধ্যে ছিল, সেইটা আমার আসলে পূরণ হতে যাচ্ছে। এই রংধনু নাট্যচক্রে যখন রিহার্সাল শুরু হলো, খুব ভালো লাগতে শুরু করলো। এরপরে ওইখানে যখন নাটকটা মঞ্চায়ন হলো না, তারপরে উত্তরা সাংস্কৃতিক গোষ্ঠী নামে একটি নাটকের সংগঠন ছিল, যেটি আহ, জায়গাটার নাম হচ্ছে এই ঘোড়ামারার মধ্যে আর কি। সেই শুরু করলাম, এবং সেইখানে গোলাম পাঞ্জাতনের হচ্ছে নির্দেশনায় আর একটু আমি গোলাম পাঞ্জাতন সম্পর্কে বলি যে আমি আগেই বলেছি উনি আমার হচ্ছে নাটকের গুরু। ওনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, এবং উনি একজন মানুষ রাজশাহীতে দেখেছি যে উনি সম্পূর্ণ এই মঞ্চ নাটক করেই তার সংসারটা চালিয়েছেন, এবং সারা জীবন তিনি এই নাটকের পিছনেই নিজেকে নিয়োজিত করে রেখেছিলেন। আহ, তার ধ্যান জ্ঞান সবকিছু এই নাটকের মধ্যেই ছিল। তো উনি দেখতাম যে একটা সাইকেল ছিল, ভাঙাচোরা একটা সাইকেল, একটা একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে করে নিয়ে আসতো এবং এসে বসতো, বের করতো, করে ওখানেই লিখে আমাকে বলছে যে আহ, মাসুদ, এটা হচ্ছে তোমার স্ক্রিপ্ট, এই অ্যাক্টিংটা তুই করবে। সাইদকে বললো এইটা তোর স্ক্রিপ্ট, তোমার স্ক্রিপ্ট, তুমি এটা করবে। হ্যাঁ, তো আমার মনে আছে এটা নাটকটির নাম ছিল নাগরাজ আর কি। হ্যাঁ, নাগরাজ। তো গোলাম পাঞ্জাতনের লেখা এবং হচ্ছে
গুরুরই হচ্ছে এটা নির্দেশনায় ছিল। পদ্মা মঞ্চে এটা মঞ্চায়ন হচ্ছে। তো আমার এখনো মনে আছে যে জীবনের প্রথম মঞ্চে উঠছি পদ্মা মঞ্চে আর কি অ্যাক্টিং ছিল। আমার অ্যাক্টিং ছিল গঞ্জি সেবন করতে হবে প্রথম দৃশ্য আর কি গঞ্জি সেবন। তো যখন আমার প্রথমে তো খুব ইয়ের মধ্যে মানে খুব টেনশনে আছি যে আমাকে আজকে তো তারপরে যখন সময় আসলো আমার এন্ট্রির সময় আসলো তখন কিন্তু আমি খুব নার্ভাস ফিল করছি। হ্যাঁ, যখন আমি মঞ্চে উঠলাম তখন আমি কাঁপতে শুরু করেছি আমি ডায়লগ বলবো কিভাবে এটা বুঝতে পারছি না, ঘামতে শুরু করেছি। গঞ্জি সেবনের সেই কলকি আমার হাতে আছে, হ্যাঁ সেটা টান দিতে হবে। তুই আমার কাছে এখনো বিষয়টা মনে পড়লে আহ, ভালো লাগে আচ্ছা, কেননা যে একটু একটু আমি সংযুক্ত করি এখানে যে প্রথম সংলাপটি মনে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ মনে আছে। সেখানে ওই যে বললাম যে সাইদ আমাকে নিয়ে গেছিল যে আমার বন্ধু, বাল্যকালের বন্ধু। যদি ও হচ্ছে দর্শকদেরকে শোনানো যায় তাহলে যদি একটু বলতেন। ডায়লগটি ছিল, ও আচ্ছা ডায়লগটি ছিল হচ্ছে সাইদকে আমি বলছি যে হচ্ছে তুই 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 এটা হ্যাঁ তুই আমি আমি গাঁজা খাবো না। তখন ওই সাইদ আমাকে বলছে যে আরে গাঁজা খাবি না মানে গাঁজার মধ্যে সবকিছু আছে রে, হ্যাঁ না খেলে তুই কিছুই বুঝতে পারবি না। আরে দেখ যখন তখন যা তা বলিস, এই গাঁজা খেলে না আমার না মাথাটা চক্কর দিয়ে ওঠে, তুই খুব বাজে ছেলে রে। হ্যাঁ, এই কথা এইটুকু ডায়লগ ছিল। এই ডায়লগটা বলতে যে আমি রীতিমতো কাঁপতে শুরু করলাম এবং ঘেমে গেছিলাম প্রচন্ড। হ্যাঁ, পরে যখন আমি মঞ্চ থেকে নামলাম তখন আচ্ছা, গুরু আমার পিঠে হাত দিয়ে হ্যাঁ আমাকে বলল যে খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি তো খুব চিন্তা করছিলাম যে তুমি কি করবে, তুমি তো হেসে দাও। হ্যাঁ, হ্যাঁ আমার একটা ইয়ে ছিল, সমস্যা ছিল কি আমি অ্যাক্টিং করতে লেগে হেসে দিতাম, খুব হাসতাম আর কি। তো আস্তে আস্তে নিয়ন্ত্রণ হয়েছে। তো আচ্ছা, গুরু আমাকে গুরু বলছে যে গুরু যে এই সৌজন্যসূচক একটি বাক্য বললেন আপনাকে যে ভালো হয়েছে বা ভালো করেছেন, তখন আসলে কেমন লাগলো? সেই অনুভূতিটা যদি একটু বলতেন। সে অনুভূতির কথা তো বলা যাবে না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে গুরুর যে কাছে যে এই যে একটা আশীর্বাদ আর কি। হ্যাঁ, আশীর্বাদ করো যে তোমার খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমি খুব চিন্তা করছিলাম যে তুমি হয়তো ডায়লগ বলতে লেগে হাসতে শুরু করবে, তো তা না করে তুমি ভালো করেছো, আমার খুব ভালো লেগেছে এবং তুমি আগামীতে ভালো করবে। আমার সেদিন খুবই ভালো লেগেছিল এবং স্পিড বেড়ে গেল। আমরা তখন সময় দিতাম এইরকম যে সকালবেলায় বের হতাম। হ্যাঁ, বেরিয়ে যখন নাটকের সময় হতো আর কি, রিহার্সেল চলতো তখন সকালবেলায় বের হতাম, বেরিয়ে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতাম ওই পুরি, চা এরকম আর কি, সিঙ্গারা এরকম খেতাম, খেয়ে দিয়ে থেকে যেতাম, রিহার্সেল দিতাম আর টিকিট বিক্রি করতাম দোকানে দোকানে, হ্যাঁ বাজারের দোকানে, বিভিন্ন মোড়ে আমরা টিকিট বিক্রি করে বেড়াতাম, কয়েকজন করতাম। এই 5 টাকা টিকিটের মূল্য আর কি তখন বর্তমান ছিল। মাসুদ ভাই, আমরা আপনাকে দেখতে পাচ্ছি না ক্লিয়ার ভাবে। একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যার জন্য মাঝে মধ্যে একটু অসুবিধা হচ্ছে। এখন এখন ঠিক আছে। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো এখন যে পদ্মা মঞ্চ দর্শক, এই মুহূর্তে একটু জানিয়ে রাখি যে আপনারা আপনারা শুনছেন এবং দেখছেন আমাদের এই বিশেষ অনুষ্ঠান, এবং আপনাদের মতামত জানানোর জন্য যেটি করতে হবে, আমাদের কমেন্ট যে বক্সটি আছে সেটিতে গিয়ে আপনাদের মন্তব্যটি করতে পারেন এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটাও জানাতে পারেন। ধন্যবাদ মাসুদ ভাই। আপনি তারপরে বলুন আসলে তারপরে কেমন লাগছিল সব মিলিয়ে আসলে গুরুর গুরুর যে আশীর্বাদমূলক যে কথাটি, সেটি কেমন লাগছিল? আমাকে কি দেখা যাচ্ছে? আহ, হ্যালো। আসলে একটু অসুবিধা হচ্ছে, যার জন্য বারবার আমি একটু বলছি এবং ইন্টারাপ্ট করছি। আহ, এই যে আমাকে কি দেখা যাচ্ছে? এখনো একটু অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে ঠিক দেখা যাচ্ছে না। উম, আমরা একটু সেটাই তো অসুবিধা বিষয়। ফেস করছি। মাঝে মধ্যে একটু অসুবিধা হচ্ছে। আমার মনে হয় আপনার নেটওয়ার্কটা একটু দুর্বল, স্বাভাবিক থেকে একটু দুর্বল, যার জন্য মাঝে মধ্যে অসুবিধাটা বুঝতে পারছি।
দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের কিছু নেটওয়ার্কের জন্য, এই ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সাথেই থাকুন এবং আশা করি আজকের এই অনুষ্ঠানটি যিনি অতিথি হিসেবে আছেন, আমরা সত্যিকার অর্থে সেই মানুষটি কিন্তু অত্যন্ত একটি গুণী মানুষ। আমরা তার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো এবং আমাদের অনেকের জন্যই সেটি উপকারেও আসতে পারে। কারণ একজন একাধারে তিনি একজন নাট্যকার এবং একজন অভিনেতা। তিনি তিনি দীর্ঘ সময় ধরে এই সংস্কৃতি অঙ্গনে তার এই চর্চা, এবং তিনি কাজ করে যাচ্ছেন সংস্কৃতি নিয়ে। তিনি কাজ করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। তিনি তার যে পেশা, তার একটি জীবিকা নির্বাহের জন্য একটি পেশা আছে, তার পাশাপাশিও তিনি নিয়মিত আসলে আমাদের এই সংস্কৃতি অঙ্গনে আছেন এবং তিনি সক্রিয়ভাবে আছেন আমি বলবো। কারণ তাকে আমরা সব সময় সব মঞ্চে পেয়েছি। আমরা আমাদের সংস্কৃতি অঙ্গনে যে সমস্ত বিশেষ দিনগুলি আমরা উদযাপন করে থাকি, সেই সমস্ত দিনগুলিতেও তিনি সক্রিয়ভাবে তিনি উপস্থিত থাকেন। এবং আহ এটি এটি কিন্তু একটি বড় ব্যাপার যে একটি মানুষের কিন্তু অনেক প্রতিবন্ধকতা থাকে। সেটিকে উত্তরণ ঘটিয়ে আসলে এই সংস্কৃতিকে আসলে কতটা ভালোবাসলে এটি সম্ভব হয়, যার দৃষ্টান্ত আমি বলবো। ব্যক্তিগত ভাবে আমি তাকে চিনি, এবং সে জায়গা থেকে বলবো যে এটি তার পক্ষে সম্ভব। শুধু তিনি নন, আমাদের দেশ এবং আমাদের দেশের বাহিরেও এরকম সংস্কৃতি চর্চার মানুষ আছেন যারা নিজেকে নানা ব্যস্ততার মধ্য দিয়েও আসলে তারা সক্রিয়ভাবে থাকার চেষ্টা করেন। আর এটি সম্ভব সেই সকল মানুষের পক্ষেই। তো দর্শক, আমরা বুঝতে পারছি আমাদের সঙ্গে আবারও তিনি নেটওয়ার্ক মোটামুটি স্বাভাবিক হয়েছে, আমরা তাকে দেখতে পাচ্ছি। মাসুদ ভাই, আমরা যে জায়গায় থেমেছিলাম সে জায়গা থেকে আরেকবার আপনি শুরু করবেন। আচ্ছা, ওই যে আমার যে জীবনের প্রথম নাটক আর কি, নাটকের হ্যাঁ, জি জি মঞ্চ মঞ্চ থেকে নামার পরে জি গুরুর যে আশীর্বাদ, জি সেই জি আশীর্বাদ আমার জন্য এখনো চলার পথের পাথর হয়েছে আর কি। হ্যাঁ, তো এরপরে আহ, গুরু ছিলেন। তারপর হচ্ছে নান্নু ভাই নামে একজন ব্যক্তি আছেন, উনিও আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি। তো উনাদের আহ, নির্দেশনায় আর কি, সম্ভবত নাটকটি নির্দেশনা ছিল নান্নু ভাই, এরকম কি আমার ঠিক মনে নেই। নান্নু ভাই কি ইমানি ভাই নির্দেশনা দিচ্ছিল। মারা গেছেন প্রয়াত ইমানি ভাই। উনি খুব শ্রদ্ধেয় ব্যক্তি। তো উনাদের ওনারা একটি নাটক নিয়ে আসলেন, রণদুন্দুভি। রাধারমণ ঘোষের লেখা রণদুন্দুভি। সেই রণদুন্দুভি নাটকটি উত্তরা সাংস্কৃতিক গোষ্ঠীতে আমরা রিহার্সেল শুরু করলাম। আচ্ছা তো রণদুন্দুভি নাটক সম্পর্কে যারা রাজশাহীতে জানে তারা জানে যে ইমানি ভাইয়ের, অনেকে জানে যে এই রণদুন্দুভি নাটকটি ইমানি ভাইয়ের মোটামুটি বলা যায় একটা সম্পত্তি আর কি, ব্যক্তিগত সম্পত্তি। উনি এই নাটকটি অনেকবার মঞ্চায়ন করেছেন এবং উনি এই নাটকটিতে অ্যাক্টিং করতেন ভালো। কবিরাজের যে চরিত্রটি আছে সেই চরিত্রটি উনি করতেন। হ্যাঁ, তো সেই সময় ইমানি ভাই কবিরাজের চরিত্র করছিলেন। প্রয়াত মতি ভাই, যিনি রাজশাহী থিয়েটার করতেন আর কি, আচ্ছা খুব গুণী শিল্পী ছিলেন। আমাকে খুব স্নেহ করতেন, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। মতি ভাই উনি হচ্ছেন উকিলের ক্যারেক্টার করতেন। তারপরে হচ্ছে আহ, সুলতান ভাই হচ্ছে অবকাশ নাট্যচক্র করতেন। অবকাশ নাট্য সংগঠন। সেই সুলতান ভাই হচ্ছে পটলের ক্যারেক্টার করলেন। তারপরে হচ্ছে আমাকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল, যেটা ক্যারেক্টারটার নাম ছিল মিনদ্ধর। তো ক্যারেক্টারটার একটু মেয়েলি ঢঙ্গে আর কি চলাফেরা, কথাবার্তা এগুলো এরকম করতে হয়, কবি মানুষ। আমি গুরুকে বললাম যে গুরু, আমাকে এই ধরনের ক্যারেক্টার দিচ্ছেন, আমি কি ক্যারেক্টারটা করতে পারবো? তো গুরু বললো যে আরে পারবে না মানে, আরে তুমি পারবে বলে তো তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো তোমাকে ক্যারেক্টারটা করতে হবে। তা আমি বললাম যে গুরু, এটা কিভাবে করব? এই যে মেয়েলি ভাবে কথা বলতে হবে, ইয়ে করতে হবে। তো তো তখন উনি আমাকে বললেন যে শোনো, ওই যে এখন ভেঙে ফেলেছে মঞ্জু বোর্ডিং বলে একটা বোর্ডিং আছে এখন, যেটা পদ্মা বোর্ডিং, মেমোরি মেমোরি বোর্ডিং আর কি, তার পাশেই মঞ্জু বোর্ডিং ছিল। এখন
পুরাতন কাপড় ভর্তি করা হয়েছিল ওই জায়গাটা। তো সেখানে ওই মঞ্জু বোর্ডিং এ সে সময় আমাদের যে অবহেলিত একটি সম্প্রদায় আছে, তারা হচ্ছে ওখানে উঠে বসা করতো আর কি। একটু চলাফেরা কথাবার্তা আর কি হচ্ছে মেয়েদের মতো আর কি। তো আমাকে গুরু বললো যে তুমি ওইখানে যাও, ওইখানে তাদের একটু লক্ষ্য করো, তারা কিভাবে কথা বলে, কথা বলার সময় তারা অঙ্গভঙ্গিমা কিভাবে করে, হ্যাঁ, এগুলো তুমি একটু তাদের লক্ষ্য করে একটু প্র্যাকটিস করো। তা আমি 4 দিন ওইখানে ওদের ওইখানে যে বসে থাকতাম, হ্যাঁ, ওরা আসতো, এই কাজ শেষে ওরা এসে ওখানে আড্ডা, সামনে এসে আড্ডা দিত আর থাকতো মঞ্জু বোর্ডিং। তো আমাকে বলল যে তুমি ওইখানে যে ওদেরকে একটু ফলো করো। আমি তখন ওইখানে যে 4 দিন সন্ধ্যার পরে যে বসে থাকতাম এবং লক্ষ্য করতাম যে হচ্ছে ওরা কিভাবে কথা বলছে, কথা বলার সময় কিভাবে মাথা নাড়ছে, ঘাড় নাড়ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে হাত পা কিভাবে একটু চালনা করছে, এই বিষয়গুলো দেখার জন্য আমি ওদের সঙ্গে 4 দিন এরকম ওঠা বসা করতাম। ওঠা বসা করে কিছুটা রপ্ত করলাম। রপ্ত করে গুরু তো দেখে, যখন আমার একটু ইমপ্রুভ হচ্ছে, তখন গুরু দেখে খুশি হলো, না তুমি তো ভালো রপ্ত করেছো, হ্যাঁ। তো এরপরে আরো আমার ভালো লাগলো যখন নাটকটি ইয়েতে পদ্মা মঞ্চে মঞ্চায়ন হয়েছিল এবং আরেকটি শো হয়েছিল পুঠিয়া অডিটোরিয়ামে, উপজেলা অডিটোরিয়ামে, সেখানে মঞ্চায়ন হয়েছিল। যখন সেখানে দুটো শো হচ্ছিল, হ্যাঁ। তো সেই শোয়ে আম যখন একটি শো এর পরে আমরা একটু রেস্ট নেওয়ার জন্য, নাস্তা করার জন্য আমরা ইয়েতে গ্রিন রুমে অবস্থান করছি। তখন হচ্ছে কিছু যুবক ছেলে সেখানে ঢুকে ঐরকম মেয়েলি ঢঙ্গে আমাকে পেছন থেকে আরকি নাড়ার চেষ্টা করছে। তো আমি যখন তাদের দিকে ফিরে বললাম যে, "ভাইয়া কিছু বলছেন? আমাদের তো পরবর্তী হচ্ছে শো শুরু হবে কিছুক্ষণ পরে।" তখন তারা একটু ভ্যাবাচ্যাকা এবং আমাকে দিয়ে বলে যে, "আরে" ও পাশে আরেকজনকে বলছে যে, "আরে এই তো ওই জিনিস নাকি? হ্যাঁ, আমরা যেটা ভাবছিলাম। তো হ্যাঁ, তো ভালো তো।" হ্যাঁ? তো আমি তখন আ ওনারা চলে যাওয়ার পরে আমার কিন্তু বিষয়টা খুব ভালো লেগেছে। তাহলে দর্শক আমাকে ওইভাবে গ্রহণ করেছে এবং আমি এক্সাক্টলি। অ্যাক্টিং টা ওরকম করতে পেরেছি। না হলে দর্শক তো অবশ্যই। ওইভাবে এসে আমাকে নাড়ত না। হ্যাঁ? আসলে একজন তো অভিনেতার কিন্তু এটাই কিন্তু প্রাপ্তির জায়গা। হ্যাঁ, এটা প্রাপ্তি। এবং এই যে আমি কিন্তু শ্রম দিয়েছিলাম। আমার গুরু যখন হ্যাঁ, বলল যে এরকম ভাবে এটা প্র্যাকটিস করলে কিংবা ফলো করলে এটা করা যায়। যেমন একজন অ্যাক্টরের সবচেয়ে বড় গুণ কিন্তু অবজারভেশন। হ্যাঁ? যার যত ভালো অবজারভেশন আছে, পাওয়ার আছে, সে তত ভালো অ্যাক্টিং করতে পারে। হ্যাঁ? আ আমাদের পারিপার্শ্বিক আ বা চারিপার্শ্বে অনেক ক্যারেক্টার থাকে। সেগুলো যদি আমরা ঠিকমতো লক্ষ্য করতে পারি এবং সেগুলো যদি আমাদের অভিনয় জীবনে কাজে লাগাই, তাহলে কিন্তু জি আমি অবশ্যই, ভালো অ্যাক্টিং করতে পারব। হ্যাঁ? তো অবশ্যই। যাই হোক, হ্যাঁ, সেই সময় আ আমার খুব ভালো লেগেছিল। আর হচ্ছে তখন রাজশাহী সাংস্কৃতিক সংঘ, তখন স্বর্ণযুগ। রাজশাহী সাংস্কৃতিক সংঘে তখন স্বর্ণযুগ। এবং রাজশাহী সাংস্কৃতিক আচ্ছা, সংঘে তখন আ আন্তঃজেলা নাট্যোৎসব হচ্ছে এখন। হ্যাঁ? তারা পরপর বেশ কয়েকবার আন্তঃজেলা নাট্যোৎসব করেছে। তো অ্যা সে সময় ফিরোজ ভাই ছিলেন হচ্ছে সাধারণ সম্পাদক। মুকুল ভাই এখন যিনি রাজশাহী সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক আরকি। উনি উনারা অ্যাক্টিং করতেন, উনাদের একটা ব্যাচ ছিল। হ্যাঁ? দারুণ, ব্যাচটা কিন্তু দারুণ। তারা হচ্ছে সবাই একসঙ্গে অ্যাক্টিং করতেন এবং খুব ভালো প্রোডাকশন সে সময় তারা করেছে। আমি দেখেছি। তো সে সময় রাজশাহী সাংস্কৃতিক সংঘের স্বর্ণযুগ ছিল। সেখানে সদস্য পদ নেয়া কিংবা সেখানে সহজে প্রবেশ করা একটু কঠিন ছিল। হ্যাঁ, হ্যাঁ, তাদের নিজস্ব এখনো অফিস আছে আরকি। হ্যাঁ, তাদের পিয়ন ছিল, অনেক সিস্টেম ছিল। যে কেউ ইচ্ছে করলে ভিতরে ঢুকতে পারত না। যে কেউ ইচ্ছে করলে তাদের সদস্যতা নিতে পারত না সে সময়। তো আমি কিন্তু একটু ঘোরাঘুরি করতাম আরকি তাদের সদস্যপদ নেওয়ার জন্য। কিন্তু সে সময় হয়নি। হ্যাঁ? যেটা সত্যি কথা। তো সে সময় তাদের অনেক ভালো প্রোডাকশন হয়েছে। আমার খুব ভালো লাগতো। আমি দেখতে যেতাম। তো হচ্ছে আর তারপরে যখন আন্তঃজেলা নাট্যোৎসব হতো, তখন দেখতে যেতাম। সেখানেও অনেক ভালো প্রোডাকশন হতো। তো সত্যি কথা বলতে যে আমি যাদের সঙ্গে অ্যাক্টিংটা করতাম, তারা যে ধাঁচে, যে ধারায়
অ্যাক্টিং করতো, আর এই পদ্মা মঞ্চ কিংবা হচ্ছে অন্য যে নাট্য আন্তজেলা নাট্যোৎসবে অন্য জেলা থেকে যারা অ্যাক্টিং করতো মানে নাটক নিয়ে আসতো একটু আলাদা। হ্যাঁ, আমার কাছে মনে হতো এবং তাদের এই অভিনয় দেখে হ্যাঁ আমার খুব ভালো লাগতাম, মুগ্ধ হতাম। হুম। মাসুদ ভাই, আমি দর্শকদের জ্ঞাতার্থে একটু জানিয়ে একটু যদি জানাতেন যে আসলে রাজশাহী সাংস্কৃতিক সংঘের বিশেষ বা নামকরা যদি কয়েকটি নাটক যদি দর্শকদের নাম বলতেন, যেটি বেশ প্রশংসিত আচ্ছা হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে, আমি এইটা পরে যাচ্ছি কারণ আমি রাজশাহী সাংস্কৃতিক সঙ্গে যখন এসেছি তখন আমি কথা বলবো। হ্যাঁ, যখন আচ্ছা। শুরু হয়েছে, হ্যাঁ, তখন থেকে আমি বলি রাজশাহী সাংস্কৃতিক সঙ্গে অনেক 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 ভালো খুব ভালো ভালো প্রোডাকশন আছে। হ্যাঁ, আমি সঠিকভাবে নামগুলো বলতে পারবো না, তবে আহ, অনেক ভালো প্রোডাকশন আছে রাজশাহী সাংস্কৃতিক সঙ্গে। রাজশাহী সাংস্কৃতিক সঙ্গে অনেক জায়গা থেকে নাট্যোৎসবে, হ্যাঁ, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আহ, অনেক পুরস্কার লাভ করেছে, অনেক সম্মান অর্জন করেছে। এটা আমি দেখেছি তাদের অনেক পুরস্কার ছিল আর কি। হয়তো মাইনুল তুমিও তো সেখানে জি, সেখানকার সদস্য এবং জি, তুমিও দেখেছো সম্ভবত যে জি, আহ, নাট্যোৎসব থেকে প্রথম স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান জি, অধিকার অবশ্যই। করেছে, অনেক এবং পুরস্কার এনেছে। দর্শকদের একটু জানিয়ে রাখি যে দর্শক, এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া যে এমন একটি সংগঠনে কাজ করি যেটি হচ্ছে যার পদযাত্রা প্রায় 50 বছরের অধিক সময় ধরে এই নাট্যচর্চা এই সংগঠনে তারা করে থাকেন এবং করছেন বা করে আসছেন। এটি আসলে সত্যি একটি বড় গর্বের জায়গা, কারণ এই জায়গা থেকে অনেক বড় বড় অভিনেতা যারা আজকে এখন এই মুহূর্তেও যারা আহ, উম, আহ, বড় বড় জায়গায় কাজ করছেন, চলচ্চিত্রে কাজ করেছেন, চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছেন আমাদের এই সংগঠন থেকে কাজ করা একজন মানুষ, অভিনেতা আপনারা চিনবেন, আরমান পারভেজ মুরাদ ভাই। তিনি তিনি আমাদের এই সংগঠনে কাজ করতেন। এবং এছাড়াও অনেকেই আছেন, শর্মিল আহমেদ আমাদের হচ্ছে ম্যাম, এবং ওয়াহিদা মল্লিক জলি ম্যাম, এবং হচ্ছে রহমত আলী স্যার, শ্রদ্ধেয় ব্যক্তি। তারা তারা আসলে এই সংগঠনেরই মানুষ। তো এরকম অনেক মানুষ, যেমন আমিনুর রহমান বাচ্চু ভাই, তারা প্রত্যেকেই এইরকম একটা বড় সংগঠন থেকে তারা উঠে যাওয়া সেই সকল বিশিষ্ট নাট্যজন, নাট্য অভিনেতা তারা কাজ করছেন। এটি অনেক বড় অনেক একটি অনেক পাওয়া। অনেক অনেক ঢাকায় বসবাস করে এরকম অনেক গুণীজন আছে আর কি, আমাদের এখানকার সদস্য ছিলেন রাজশাহী সাংস্কৃতিক সঙ্গে। মাসুদ ভাই, আপনার কাছে একটি প্রশ্ন করব। এই এই নাটক, এই সংগঠনের যে একটি বিশেষ নাটক, একটি অবাস্তব গল্প নামক এই নাটকটি, তো এই নাটকটি কিন্তু এখনো কিন্তু চলমান। এটি শো দীর্ঘায়িত হয়েছে প্রায় 70-এর অধিক সম্ভবত শো হয়েছে। না না না, এটা শো হয়েছে 100-র উপরে। 100-র উপর আছে, 100-র উপরে এটি শো 100-র হয়েছে। উপরে শো হচ্ছে। এবং হ্যাঁ, এখানে আমি নিজে 35 থেকে 40টা শো করেছি। আচ্ছা, সর্বশেষ যে শোটি সেটি আমি করেছিলাম আপনার সাথে। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে, এই নাটকটি কিন্তু পুরো নাটক বেশ আনন্দ মুখর একটি নাটক, এবং আহ, সব সব শেষে একটি দৃশ্য যেখানে দর্শককে কাঁদিয়ে আসলে ছাড়বে, এরকম একটি এনভায়রনমেন্ট তৈরি হয়। তো সেই নাটক নিয়ে হ্যাঁ, নিয়ে যদি কিছু বলতেন। আসলে আমি তার পূর্বে বলি যে হচ্ছে আহ, একটু বলতে বলতে আসে আর কি, হ্যাঁ, আচ্ছা, যে আচ্ছা, ওকে। আমি একটা সময় কিন্তু একটি গানের সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলাম, সঙ্গীত বিদ্যালয়। হ্যাঁ, নাম ছিল সারগাম সঙ্গীত বিদ্যালয়। সেটি হেতম খাই প্রতিষ্ঠিত আর কি, হেতম খাই নিজস্ব বাড়িতে আর কি ওই সঙ্গীত বিদ্যালয়টি। এমদাদুল হক লালা স্যার, উনি প্রয়াত হয়েছেন, উনি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। আহ, সেইখানে আমি তার রুহের হচ্ছে, উনি আমাকে খুব স্নেহ করতেন, ছেলের মতো দেখতেন, আমি খুব ভালোবাসতেন। তো ওই সারগাম সঙ্গীত বিদ্যালয়ে 1995 সালের দিকে আমি ছিলাম, দীর্ঘ প্রায় 5-6 বছর ওই সঙ্গীত বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু আমার প্র্যাকটিসের জায়গার অভাবে আমি তেমনভাবে এটা চর্চা করতে পারিনি। কিন্তু আমি তার বিভিন্ন এই সঙ্গীত বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে যুক্ত থাকতাম আর কি। অনুষ্ঠান করার বিষয়ে
কিংবা হচ্ছে কোনো জায়গায় কোন সময় প্রোগ্রাম হবে, কি হবে, স্ক্রিপ্ট লেখার বিষয়ে এগুলো জায়গাতে আমি বেশ করেছি আরকি। এবং এই ৫-৬ বছর যারা আমরা এখানে কাজ করেছি, যুক্ত ছিলাম। অ্যা তাদের মধ্যে আসলাম, তারপর হচ্ছে কচি, তারপরে নিপু, অ্যা পলিদি, তারপরে ইতি, সুমি, ২ সুমি ছিল আরকি। এরকম আরকি আমরা সবাই মিলে মাসুদ, আ এইরকম আমরা সবাই মিলে আরকি কামরু, এই সঙ্গীত বিদ্যালয়কেও কিন্তু আমরা খুব একটা জাঁকজমকপূর্ণভাবে আমরা ওখানে প্রতিষ্ঠা করেছিলাম আরকি। প্রতিষ্ঠা হয়েছিল অনেক আগেই। কিন্তু আমরা সেই সময় যারা ছিলাম তারা খুব ওইখানে আ করে রাখতাম আরকি। হ্যাঁ? মানে জাগিয়ে রাখতাম। খুব কি আনন্দঘন পরিবেশ একটা রাখতাম সবাই। আচ্ছা। এবং খুব ভালো, ভালো প্রোগ্রাম করতাম আমরা সেই সময়। তো সঙ্গীত বিদ্যালয়ে আমরা আমি ৫-৬ বছর মতো কাটিয়েছি। তারপর ২০০৩ সালে আমি রাজশাহী আবৃত্তি পরিষদে আসি। রাজশাহী আবৃত্তি পরিষদে এসে আমি বর্তমান যে রনি ভাই আরকি, রাশেদ আরিফিন রনি ভাই, উনার জি। সঙ্গে আমার তখন পরিচয় হয় রাজশাহী আবৃত্তি পরিষদে। তখন হচ্ছে কাজ করছে রাসেল, যে ভূত এফএম এ যিনি কাজ জি। করেন আরকি। আর যে রাসেল সেই ভাই। রাসেল, আর জি রাসেল ভাই। ওই রাসেল হচ্ছে সে তখন রাজশাহী আবৃত্তি পরিষদে কাজ করত। তারপরে জয়, যে এখন সময় টিভিতে আছে সম্ভবত সেই জয় আরকি। রিপোর্টার আচ্ছা। হিসেবে সেই জয় কাজ করত। তা আমরা এই রনি ভাই তো বরাবরই মজার খুব মানুষ ছিল। হ্যাঁ? দেখতাম রনি ভাইয়ের সঙ্গে সবাই মজা করত। হ্যাঁ, ভীষণ তো মজার রনি মানুষ। ভাই, হ্যাঁ, খুবই মজার মানুষ। তো রনি ভাইয়ের সঙ্গে যখন আন্ডারস্ট্যান্ডিং হতে থাকলো, ঘনিষ্ঠতা বাড়তে থাকলো, তখন রনি ভাই আমাকে হঠাৎ করে বলল, মাসুদ ভাই, আ আপনি চলেন অ্যাক্টিং করেন। ও কিন্তু জানে না যে আমি অনেক দিন থেকে অ্যাক্টিং করি। এটা আমি বলিনি আরকি। হ্যাঁ? তখন সে আমাকে বলল যে রাজশাহী সাংস্কৃতিক সংঘ। চলেন, সেখানে আমরাও যাই, আপনিও চলেন। হ্যাঁ? তো রাসেল আসতো, আচ্ছা। তারপরে শোভন, জয়, আমি, হ্যাঁ? এই তখন ২০০৩ সালে আমি রাজশাহী সাংস্কৃতিক সংঘে আসলাম। হ্যাঁ? এসে আ তখন রাজশাহী সাংস্কৃতিক সংঘে ১ম হচ্ছে রাব্বানী চাচার একটা ছিল, ভোর হবে কখন নামে একটা নিজের লিখা নাটক। সেই নাটকে আমি রাজশাহী সাংস্কৃতিক সংঘের ১ম প্রোডাকশনে কাজ করে থাকি। তারপরে করি হচ্ছে যে কথাটি মাইনুল কিছুক্ষণ আগে বলছিল, যে রাজশাহী সাংস্কৃতিক সংঘের অবাস্তব গল্প, একটি অবাস্তব গল্প। জি। এইটাকে আমরা রাজশাহী সাংস্কৃতিক সংঘের কুমিরের বাচ্চা বলি। হ্যাঁ? মানে এইটা নিয়ে অনেক ইতিহাস আছে। হ্যাঁ, অনেক গল্প আছে এটা। আমরা আমি নিজেও একটু দেখি। জাস্ট শুনতে চাই যে দর্শকদের যে এই নাটকটি নিয়ে কিন্তু বেশ ইতিবাচক সাড়া আমরা পেয়েছি। তো একজন অভিনেতা হিসেবে আপনি যে চরিত্রগুলো করেছেন এবং সেই চরিত্রগুলোকে আসলে দর্শক কিভাবে গ্রহণ করেছে এবং দর্শকদের প্রতিক্রিয়া কেমন ছিল আসলে সেই চরিত্রগুলোকে নিয়ে? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। মাইনুল তোমাকে। সেটা হচ্ছে যে আমি ১ম একটি অবাস্তব গল্পে চরিত্র করেছি কমল নামে। তুমি হয়তো জানো। হ্যাঁ? তুমি জানো। তুমি ওই ক্যারেক্টারটা করেছো। কমল অফিসার। ২ জন যে জি। অফিসার, পুলিশ অফিসার থাকে তার মধ্যে কমল নামে যে ক্যারেক্টারটা, সেইটা ১ম আমি করি। তারপরে আমি শুরু করি বাচস্পতি আরকি। পুরুত। হ্যাঁ? সেই পুরুতের ক্যারেক্টার আমি করতে শুরু করি। তো সেইটা শুরু করি। এইটা শুরু করার পর থেকে এখনো অবধি আমি ওই ক্যারেক্টারটাই করি। হ্যাঁ? যেমন মুকুল ভাই, আমাদের মামুনুর রশিদ মুকুল ভাই, তিনি জি। সাধারণ সম্পাদক সংঘের একটা নেতা। উনি জেলার যেমন সাহেব। জেলার উনার মনে হচ্ছে যে সিল মারা হয়ে গেছে, হ্যাঁ, সিল হয়ে গেছে। যে ওটা উনাকেই করতে হবে। বাচস্পতিও এক্সাক্টলি। এরকম হচ্ছে যে এটা আমাকেই করতে হবে। হ্যাঁ? আমার হ্যাঁ, আমার বিকল্প হয়তো নেই। এরকম আরকি একটা বিষয়। আসলে তা নয়। হ্যাঁ? আ যে কেউ এইটার ক্যারেক্টারটা করতে পারে। তবে আমি এই ক্যারেক্টারটা খুব এনজয় করি। হ্যাঁ? এবং এই ক্যারেক্টার করতে যেয়ে আমার খুব আ অ কিছু স্মৃতিও আছে। হ্যাঁ? মজার কিছু স্মৃতি যেমন আছে। যেমন একটু যদি বলতেন। যেমন একটি বলি যে সেটা হচ্ছে যে একটি পরিবার এসেছিল, যেটা এই নাটকটি হচ্ছে পদ্মা মঞ্চে মঞ্চস্থ হচ্ছিল। তারা দুবাই থেকে এসেছে। তো দুবাই থেকেই তারা এই নাটকটি দেখছে। দেখার পরে অবাক হয়ে গেছে। তারা এসে
আমাদের যে অফিস আছে সেই অফিস রুমে বসে আছে। আমি তখন ড্রেস চেঞ্জ করছি, আমাদের গ্রিন রুমে ড্রেস চেঞ্জ করছি। তো আমাকে একজন এসে বলল যে, "তুমি একটু তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে একটু অফিসে যাও।" কেন? তো কয়েকজন বসে আছে, তারা তোমার সঙ্গে একটু কথা বলবে। তো আমি তখন হচ্ছে ড্রেসটা তাড়াতাড়ি চেঞ্জ করে ওখানে গেলাম। যেয়ে দেখছি যে একটা ফ্যামিলি আরকি বসে আছে। ছেলে-মেয়ে ২ জন সিনিয়র মানুষ, হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ তারা বসে আছে। আমি যাওয়ার সাথে, সাথে ওনারা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে তখন বলে, "আসুন, আসুন আপনার সঙ্গে একটু কথা বলব।" জি, আমি সালাম দিলাম। হ্যাঁ, আমি যে কথা বললাম। জি বলুন। তো বলে যে, আমরা তো রীতিমতো আমার ছেলে-মেয়ে তো আপনার অ্যাক্টিং দেখে অভিভূত।" আমি আগেই বলে দিই যে আমার সঙ্গে যিনি জেলার ক্যারেক্টার করেন উনি কিন্তু অত্যন্ত উঁচু মানের একজন একজন হ্যাঁ, সেই মুহূর্তে হয়তো আমার অ্যাক্টিংটা তার কাছে ধরা পড়েছে। মুকুল ভাই যে অ্যাক্টিং করেন তা অনবদ্য। হ্যাঁ, আমার আমি নিজেই তার অ্যাক্টিং এ মুগ্ধ। হুম। তারপর যাই হোক, ওই ফ্যামিলি সবাই আরকি আমার সঙ্গে মানে এই যে কাঁথা সেলাই করা। আমি একসঙ্গে ২ টো ক্যারেক্টার করি। মাইনুল জামান, হ্যাঁ? জি, বাচস্পতি করি, আবার কমনওয়েলথের ওয়াইফ করি। হ্যাঁ, হ্যাঁ। জি। তো হ্যাঁ, একসঙ্গে ২ টো ক্যারেক্টার করি। সেখানে আমি যে এই যে কাঁথা সেলাই করি, হ্যাঁ? তারপরে হচ্ছে মেয়েদের যে কাজগুলো, ঘরের কাজ, ঝাড় দেয়া, হ্যাঁ? এই ধরনের ইয়েগুলো, ঝগড়া করা, হ্যাঁ? এবং বস্তির যে ঝগড়া, হ্যাঁ? আমি যখন এই ক্যারেক্টারটা করতে থাকি তখন আমি কিন্তু ভাবতে শুরু করি। ক্যারেক্টারটা ডেভেলপ করে। আর একটু ওইখানে ১ কিন্তু সেকেন্ড আমি বলে নিই। ১ সেকেন্ড বলে হ্যাঁ, নিই যে এইখানে এই নাটকটি কিন্তু আমি ১ম দর্শক হিসেবে কিন্তু এই নাটকটি দেখেছিলাম। রাজশাহী সাংস্কৃতিক সংঘের যে আ আ আমার যে যাত্রাটি ছিল ২০১৫ সালে। তো সেই সময় রাজশাহী থিয়েটারের যে ৩০ তম যে ওদের হচ্ছে উৎসব হয়েছিল। আ সেই উৎসবে আ আ আ এই নাটকটি মঞ্চায়ন হয়েছিল। রাজশাহী মেডিকেল অডিটোরিয়ামে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। তো আমি এই নাটকটি যখন দর্শক সারিতে বসে উপভোগ করছিলাম, তো তখন আসলে প্রত্যেকটি চরিত্রই কিন্তু আসলে বেশ মজার চরিত্র। আর বিশেষ করে আপনার ওই দৃশ্যটা যখন হচ্ছে যে আপনি যখন বউ সেজে এই যে কাঁথা সেলাই করছিলেন, বাচ্চাদেরকে সামলাচ্ছিলেন। এই যে ব্যাপারগুলো মানে এতটাই আসলে মানে মঞ্চ নাটক যেরকম হতে পারে, মানে অবিশ্বাস্য আমার কাছে মনে হয়েছিল। যে এরকম হতে পারে মঞ্চ নাটক। এটা একটা আমার ভালো লাগার একটা অনুভূতি জাস্ট প্রকাশ করলাম এতটুকু প্লিজ। হ্যাঁ, আমার একটা ডায়ালগ আছে ওই যে আমি যখন কমন্ডলের ওয়াইফের ক্যারেক্টার করি, হ্যাঁ? ১ম ডায়ালগ আমার শুরু হয়। তখন দর্শক হো, হো করে হেসে ওঠে ওই ডায়লগটা শোনার পর। মানে এ আবার কেমন ধরনের কথা? বুড়ো বাপের সঙ্গে এমন করে কথা বলে নাকি লোকে? এই যে মানে একদম। হ্যাঁ, মানে আমি তো তখন ক্যারেক্টারটা পরিবর্তন করে ফেলেছি। বাচস্পতি থেকে মানে পুরুত থেকে আমি মেয়ের ক্যারেক্টারে প্রবেশ করেছি। মেয়ের হ্যাঁ? ক্যারেক্টারে। এই যে হ্যাঁ, এবং আমি যে আমার যে ক্যারেক্টারটা পরিবর্তন হলো, সেইটা ডায়ালগের মধ্য দিয়েই কিন্তু আমি শুরু করি। হ্যাঁ, যে আমার ক্যারেক্টারটা পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, এই নাটকটি ওই ফ্যামিলি খুব মুগ্ধ হয়েছিল তারা দেখে। আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিল। আমার খুব ভালো লেগেছিল। এবং এই নাটকটি করতে যেয়ে অ্যা আমি বিভিন্ন জায়গায় আরকি অনেক প্রশংসা পেয়েছি। অনেকেই আমাকে রাজশাহীতে অনেকেই বাচস্পতি বলেও ডাকে। হ্যাঁ, হ্যাঁ, অনেক আমার হচ্ছে নাট্যপ্রিয় ব্যক্তি আছে। কেউ আ নাটকে অ্যাক্টিং করে অন্য সংগঠনের। তাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে বাচস্পতিও বলে। হ্যাঁ? যে ইয়ে করা। এই নাটকে চরিত্রের কিন্তু নাম কিছু ধরে ডায়ালগ এই আমার যে নিজস্ব তৈরি করা। ডাকা এবং শোনা, সেই চরিত্রের নামে ডাক শুনলে তো আসলে তখন কেমন লাগে আসলে? মনে হয় যে আপনাকেই না, না, ডাকছে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। আর বাচস্পতি বললে কিন্তু আমি মনে করি যে আমাকে ডাকছে। কেননা এই নিশ্চয়ই আপনি। ক্যারেক্টারটার সঙ্গে রাজশাহীর সাংস্কৃতিক সংঘ আমাকে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছে, হ্যাঁ, যে মনে হয় যে বাচস্পতি আমি। হ্যাঁ, আমার বাইরে আর কেউ। আচ্ছা, আমি রিসেন্ট একটি ইয়ে কথা বলি যে আচ্ছা, আচ্ছা। আমরা যখন এই যে নাট্যোৎসবে আমরা যখন ইয়ে করলাম এই যে রিসেন্ট মেডিকেল অডিটোরিয়ামে কায়সার রহমান এ মেডিকেল অডিটোরিয়ামে যখন আমরা নাটকটি উন্মোচন করলাম, আমি যখন বেরিয়ে আসছি, তখন হচ্ছে কিছু আ আমাদের আ অন্য সম্প্রদায়ের কিছু বোন বসেছিল। তারা আমাকে বলছে, "আপনাকে দেখতে না ঠিক আমাদের পুরুতের মতোই লাগছে। হ্যাঁ? আপনি কিন্তু দারুণ করেছেন।" এই যে
অভিনয়ের যে সার্থকতা ভালো জি, লাগা একজন জি সেটাই। ভালো লাগে দর্শক যখন এইভাবে কথা বলে। এরকম অনেক ঘটনা আমার জীবনে ঘটেছে। পাবনায় অ্যাক্টিং করতে গেলাম। তুমিও গিয়েছিলে পাবনাতে। জি, হ্যাঁ? জি, সেখানে যে সেখানে যে দর্শকের যে রিঅ্যাকশন, দর্শকের যে কথাগুলো বলা। তারপরে আমরা এই নাটক নিয়ে ঢাকায় গিয়েছিলাম। কলাবাগান মাঠে আমরা যখন একটা ৫,০০০ দর্শক প্রায়, হ্যাঁ? এবং আ যখন হচ্ছে দর্শক পুরো মেরে গেছে এই নাটক দেখে, হ্যাঁ? অ্যা একটু বলি মাইনুল আমি, হ্যাঁ? জি, জি। ঘটনাটা যে মাসুদ ভাই যখন একটু হচ্ছে আপনাকে বলে রাখি যে আমাদের হ্যাঁ, সময় আসলে খুব একটা বেশি নেই। আসলে অনুষ্ঠানটি ১ ঘন্টার ৫ প্রায় মিনিট ৫০ আছে। মিনিট অতিবাহিত হয়েছে। আর আরেকটি বিষয় ব্যক্তিগত বিষয় নিয়ে আমি একটু করে প্রশ্ন করব। সেটির জন্য আমি একটু সময় চাই আপনার কাছে চেয়ে নিচ্ছি। আ খুব আচ্ছা সংক্ষেপে আমার তো বলবেন। আরেকটা সাইড বলা হয়নি। আমি একটু সংক্ষিপ্তভাবে বলে দিব আরকি। হ্যাঁ, আরেকটা হ্যাঁ, সাইড বলা হয়নি। হ্যাঁ? সংক্ষেপে বলেন। জি, যাই হোক হ্যাঁ, সেটাই হচ্ছে কলাবাগান মাঠে আমরা যখন অ্যাক্টিং করি এই উম আ আ এই নাটকটি আরকি। একটি অবাস্তব গল্পে। প্রচুর দর্শক। দ এমন একটা অবস্থা হলো যে দোকানদারের দোকানি বিক্রি করা সব মানে বেচা-বিক্রি সব বন্ধ। সবাই নাটক দেখছে মুগ্ধ হয়ে। এবং নাটক শেষে যারা আমাদেরকে নিয়ে গেছিল, এই কমিটির সম্পাদক তিনি মঞ্চে উঠে মাইক্রোফোন কেড়ে নিয়ে যখন বলছেন যে, "এই নাটক যে মানুষকে এত অ আনন্দ দেয়, আমি না দেখলে বিশ্বাস করতাম না। এবং এরপর থেকে যদি কখনো আমি দায়িত্বে থাকি তাহলে আমি এই সংগঠনকে নিয়ে আসবো নাটকের জন্য।" এটা কিন্তু অনেক আমাদের অনেক বড় একটি পাওয়া। পাওয়া। হ্যাঁ, অবশ্যই। অনেক, অনেক, নিঃসন্দেহে। অনেক পাওয়া। আচ্ছা আমি আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে যে ২০০৮ সালে আ আহসান কবির লিটন নামে একজন ব্যক্তির সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সে হচ্ছে রাজশাহী আবৃত্তি পরিষদে সেও আসতো তখন। তার আ আমি একটু সংক্ষিপ্তভাবে বলি আরকি, হ্যাঁ? হুম, সিউর তখন হচ্ছে নিশ্চয়ই। আমরা এই আহসান কবির লিটনের ফিল্মের প্রতি তার একটি ঝোঁক ছিল। জি, সে আমাকে তারপরে হচ্ছে এখনো উনি সাধারণ সম্পাদক রাজশাহী আবৃত্তি পরিষদের শরীফ আহমেদ বিন্টু। জি। বিন্টু, আমি, হ্যাঁ, লিটন, তারপরে হচ্ছে ডাক্তার এফ এম এ জাহিদ, এরকম কিছু ব্যক্তি আমরা ভীষণ একসঙ্গে হয়ে মজার রাজশাহীতে মানুষ। ফিল্মের কাজ করবো আরকি। ফিল্মের কাজ করবো। হ্যাঁ, এরকম। তো মনীষ রফিক যিনি হচ্ছেন এখন কানাডা প্রবাসী, উনি জি, আমাদেরকে বললেন যে রাজশাহীতে ঋত্বিক ঘটক নামে একজন জি। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তার বাড়ি এখানে আছে, যেটা বর্তমান হোমিওপ্যাথিক কলেজ আরকি। ওইটা হচ্ছে বর্ত ঋত্বিক ঘটকের বাড়ি আরকি। হুম? সেখানে আমরা দর্শকদের জানিয়ে রাখি ১ম আপনি কিন্তু এই ঋত্বিক ঘটক চলচ্চিত্র যে সংসদটি আছে, আ এটি কিন্তু এটির হচ্ছে আপনি দায়িত্বে আছেন সাধারণ সম্পাদকের। হ্যাঁ, প্লিজ। সাধারণ সম্পাদক। জি, হ্যাঁ। তো সেইখানে আমরা তার ৮৬ তম জন্মবার্ষিকী উদযাপন করি। এই মনীষ রফিকের আ ইয়েতে অনুপ্রেরণায়। এবং সেখানে একটি কমিটি গঠন করা হয় সেটা হচ্ছে রাজশাহী ফিল্ম সোসাইটি নামে। সেইটার ব্যানারে কিন্তু এই ইয়েটা ১ম উদযাপন হয় ৮৬ তম। এরপরে আমাদের প্রয়াত আ উনার নামটা আমার ঠিক মনে আসছে না। উনি সোনার দেশের ছিলেন, নির্বাহী সম্পাদক ছিলেন। এই মুহূর্তেও ঠিক মনে আসছে না। উনার হচ্ছে নামকরণের ইয়েতে প্রস্তাবে আমরা আরেকটি ফিল্ম সোসাইটি গঠন করি সেটা ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহী এই নামে, যেটার প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে ডাক্তার এফ এম এ জাহিদ এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাহমুদ, আমি নিজে আরকি। এই 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 থেকে যাত্রা শুরু হয় ২০০৯ সালে আমরা শুরু করি এই রাজশাহী রাজশাহীতে ফিল্ম নিয়ে কাজ করা। এরপর থেকে আমরা অনেক চড়াই-উতরাই পেরিয়ে অনেক কাজ করেছি। রাজশাহীতে আ এফডিসির বাহিরে বাংলাদেশে ১ম আহসান কবির লিটনের নেতৃত্বে এবং আমরা আরো কিছু মানুষ একত্রিত হয়ে সবাই সহযোগিতা করে বাংলাদেশে ১ম একটি একটি ফিল্ম পূর্ণাঙ্গ চলচ্চিত্র একটি নির্মাণ করা হয়েছে। হ্যাঁ? জি। এরপরে অনেক কিছু আমরা করেছি আরকি রাজশাহীতে। কিছু শিশু চলচ্চিত্র করেছি। আমরা চিলড্রেন্স ফিল্ম সোসাইটির ব্যানারে কিছু কাজ করেছি। আমার ১ম শর্ট ফিল্ম লেখা চিলড্রেন্স ফিল্ম সোসাইটির যে প্রতিযোগিতা প্রতি বছর হয়, সেখানে মোস্তাহাবের নির্দেশনায় 'দুরন্ত' নামে একটি শর্ট ফিল্ম আমি ১ম লিখি এবং সেখানে আমি অ্যাক্টিংও করেছি। আহসান কবির লিটনও অ্যাক্টিং করেছে। হ্যাঁ? তো এইভাবে রাজশাহীতে আমরা আমরা রাজশাহীতে প্রোডাকশন হাউসও করেছিলাম। আমি তারপরে হচ্ছে আহসান কবির লিটন, তারপরে শরীফুল হক কোয়েল, তারপরে হচ্ছে আ শরীফ আহমেদ বিল্টু,
ডাক্তার FM এ জাহিদ, এই 5 জন ব্যক্তির সমন্বয়ে প্রায় 10 লাখ টাকা বিনিয়োগ করে আমরা একটি রাজশাহীতে প্রোডাকশন হাউস গড়ে তুলি। সেখানে Z7 ক্যামেরা সেই সময়ে খুব আধুনিক ক্যামেরা, ঢাকাতে বেশ মানে মাত্র কয়েকটা ছিল, তার মধ্যে রাজশাহীতে একটা। হ্যাঁ, এবং আমরা ট্রলি থেকে শুরু করে যেগুলো শুটিং এর জন্য প্রয়োজন সেগুলো কিন্তু আমরা করি। হ্যাঁ, করে আমরা সেই সময় রাজশাহীতে একটা সাড়া জাগিয়েছিলাম। বরেন্দ্র প্রোডাকশন হাউস নামে একটি প্রোডাকশন হাউস আমরা তুলেছিলাম, এবং রাজশাহীতে যে আজকে চর্চা শুরু হয়েছে, এই চর্চাটা কিন্তু বরেন্দ্র প্রোডাকশন হাউসের এই অনুপ্রেরণাই হয়েছে। বরেন্দ্র প্রোডাকশন হাউস গঠন না হলে রাজশাহীতে ওইভাবে চর্চা শুরু হতো না। হ্যাঁ, বরেন্দ্র প্রোডাকশন হাউসে কিন্তু অনেক অবদান আছে, কারণ সেই সময় Z7 ক্যামেরা মাত্র 1,500 টাকায় ভাড়া দেয়। এই যারা যারা শিশু চলচ্চিত্র নির্মাণ করে তাদেরকে এইভাবে অনুপ্রেরণা দিয়ে এবং আরো কিছু ভাবে সহযোগিতা করে আমরা বেশ কিছু রাজশাহী থেকে সেই সময় ঢাকা থেকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান চিলড্রেন্স ফিল্ম সোসাইটির যে প্রতিযোগিতা হতো সেখান থেকে আর কি এই অর্জনগুলো ছিল। হ্যাঁ, এরপরে আমরা বললাম যে পূর্ণাঙ্গ চলচ্চিত্র এখান থেকে নির্মাণ করা হয়েছে। তারপরে আমাদের যে শ্রদ্ধেয় কথা সাহিত্যিক হাসান আব্দুল হক স্যারের একটি ডকুমেন্টারি এখান থেকে করা হয়েছে। এটা তো গর্বের বিষয় যে আমি এবং আহসান কবির লিটন, হ্যাঁ, আমরা দুজনে আর কি যৌথভাবে এটা করেছি আর কি, নির্দেশনা এবং যেটার জন্য আপনি দেশের বাইরে গিয়েছিলেন। হ্যাঁ, আমি হাসান স্যারের বাড়িতে গিয়েছিলাম বর্ধমানে। বর্ধমানে যে বাড়ি আছে সেখানে গিয়েছিলাম। শুধু সেখানে নয়, কলকাতায় বিভিন্ন ব্যক্তি ওনার সঙ্গে যাদের পরিচয় ছিল তাদের সাক্ষাৎকার আমি নিয়ে এসেছি, ঢাকা থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি কিন্তু ক্যামেরাও চালিয়েছি একসময়। আমি ক্যামেরা চালিয়েছি, আমি মোটামুটি মেকআপ করতে পারি। হ্যাঁ, এরকম আর কি। এই জায়গাটাও আর কিন্তু আমি দীর্ঘদিন ধরে এখনো কাজ করছি আর কি, রাজশাহী ফিল্ম কাজ করার জন্য। এবং এই যে রিসেন্ট আমরা যে আন্দোলন করেছি যে রাজশাহীতে যে ঋত্বিক ঘটকের যে বাড়ি আছে সেই বাড়িটি সেটা সংরক্ষণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে। হ্যাঁ, এইভাবে আমার সাংস্কৃতিক চর্চা। আমি এখন বর্তমানে মুক্তিযুদ্ধ পাঠাগারের একজন সদস্য, তারপরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে আছি। আমরা কাজ করছি রাজশাহীতে সাংস্কৃতিক উন্নয়নের জন্য। হ্যাঁ, আমরা বেশ কিছু মানুষ কাজ করছি। মাসুদ ভাই, অনেক কথাই আসলে আমরা ইতিমধ্যেই জেনেছি যে আসলে সংস্কৃতি চর্চা এবং এখান থেকে দর্শকদের প্রতি এই যে ইতিবাচক সাড়া এবং ভালো লাগার যে সূচক যে বাক্যগুলো পেয়েছেন, তো আসলে সব মিলিয়ে কিন্তু নানা অর্জন আপনার ঝুড়িতে কিন্তু বহুমুখী অর্জন কিন্তু ইতিমধ্যেই আপনি নিয়েছেন। আসলে অনেক কিছু জানতে পেরেছি এবং ব্যক্তিগত কয়েকটি বিষয় আসলে এই অনুষ্ঠানে আসলে মূল যে লক্ষ্য থাকে আসলে গুণী মানুষগুলোকে আসলে নিয়ে এসে তাদের ব্যক্তিগত জীবন। আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমার প্রথম লেখা নাটক আর কি। আমি মঞ্চ নাটক করেছি একটি বিবাহ.com, হ্যাঁ হ্যাঁ, আমার লেখা আমার নির্দেশনা এবং এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে আমি সেই সময় কাজ করছিলাম। আমি একটা সময় কিন্তু প্রায় 35 জন ছেলে মেয়ে নিয়ে আমি রাজশাহী সাংস্কৃতিক সঙ্গে কাজ করতাম, এবং তাদেরকে নিয়ে কিন্তু এই বিবাহ.com আমি কিন্তু নিজে নির্দেশনা দিয়ে, এবং রাজশাহী সাংস্কৃতিক সঙ্গে আমাকে সহযোগিতা না করলে ওই নাটকটি হয়তো আমি সেই সময় মঞ্চন করতে পারতাম। আমার প্রেরণা যে জায়গা থেকে শুরু হয়েছিল নাটক লেখা। এরপরে তুমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে আসলে এই বর্তমান সময়টা আসলে আমরা প্রযুক্তির সাথে এতটাই জড়িয়ে গেছি যে আসলে মঞ্চে গিয়ে কাজ করা বা এই যে ব্যাপারগুলো আসলে একদমই কমে গেছে। তো সেই সময়ে এসে আপনি এতজন কর্মীকে এক জায়গায় করে তাদেরকে নিয়ে কাজ করা, এটা কিন্তু অনেক কঠিন একটি কাজ, যেটা আপনি সম্ভব করেছেন। আমি দেখেছি ব্যক্তিগতভাবে, আমি আপনাকে চিনি সেভাবেই, আমি দেখেছি, আমি নিজে কাজ করেছি। তো এটি অনেক বড় একটি পাওয়া। মাসুদ ভাই, আমি কিন্তু একটি বিষয় বারবার অবগত করার চেষ্টা করেছি, আমাদের অনুষ্ঠান কিন্তু একদমই শেষের পথে। আসলে এই অনুষ্ঠানটি মূলত গুণী মানুষদেরকে এনে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু প্রশ্ন থাকে। আসলে সেটি সুযোগ আজকে আমি একেবারেই পাইনি। মানে আপনার এই যে সংস্কৃতি চর্চা এবং এখান থেকে একের পর একটা জায়গায় পদার্পণ, মঞ্চ থেকে আপনার চলচ্চিত্র, তারপর আপনার এই যে একটার পর একটা আবৃত্তি, তারপর গান,
এই যে প্রত্যেকটা সংস্কৃতির বিভিন্ন কলার সঙ্গে যুক্ত হওয়া, এই প্রত্যেকটি গল্প শুনতে শুনতে আসলে ব্যক্তিগত কিছু প্রশ্ন যেটা আমি একদম হারিয়ে ফেলেছি, এবং সে প্রশ্নগুলো করবার সুযোগ পাইনি। আমি একদম না করলেই না, কয়েকটি প্রশ্ন করব, একদম সংক্ষেপে এই উত্তরগুলো আমি আপনার কাছে আশা করছি। আহ স্কুল জীবন আসলে অনেক কিছু জানতে পেরেছি সে সময়। জানতে চাইবো যে আসলে স্কুল, কলেজ এবং এই শিক্ষা জীবনটা কোন কোন প্রতিষ্ঠানে ছিল, এটা জাস্ট একটু শুনতে চাই। হ্যাঁ, খুব সংক্ষেপে। আচ্ছা, আমি আমার হচ্ছে শিক্ষা জীবন শুরু হচ্ছে হোসেনীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে শুরু। আচ্ছা, তারপরে কলেজ। মাদ্রাসা মাদ্রাসা হাই স্কুল, আচ্ছা, সে হাই স্কুলে ওখানে আমি লেখাপড়া করি, যেটা এখন হাজী মোহাম্মদ মহসিন নাম দিয়েছে, আগে মাদ্রাসা হাই স্কুল নাম ছিল আর কি। আচ্ছা, হ্যাঁ, ৩১ পয়সা বেতন দিয়ে আমি লেখাপড়া করেছি। ৪ টাকা টিফিন টিফিন ফি আর ৩১ পয়সা। এরপরে আমি সিটি কলেজের স্টুডেন্ট ছিলাম। ওখান আচ্ছা। থেকে আমি তো কলেজ, এই এখানে কলেজ লাইফে আসলে পদার্পণ করার পর এখানে হয় না বন্ধু বান্ধব মিলে মজার যদি কোনো স্মৃতি থাকে, সংক্ষেপে, খুব সংক্ষেপে একটা স্মৃতি বলবেন। মজার স্মৃতি বলতে আমার একটা গ্রুপ ছিল। ওই জায়গাটা স্মৃতি মন্থন করতে গেলে আর কি অনেক অনেক সময়ের জায়গা ব্যাপার, এটা একটু স্বাভাবিক। হ্যাঁ, আছে। যতটা সংক্ষেপে আর কি বলা যায়। সে সময় আর কি সিটি কলেজের যে গ্রুপটা ছিল, তার মধ্যে আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা হয়েছিল রাজশাহী কলেজের কিছু স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ইয়ারমেট আর কি, তাদের সঙ্গে আমি সে সময় আমাদের একটা গ্রুপ ছিল, খুব এনজয় করতাম আমরা সবাই মিলে। হ্যাঁ, আর আমি জানি না তারা আমাকে স্ক্রিনে দেখছে কিনা। হ্যাঁ, তাদের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ নেই, অনেকে অনেক দূরে থাকে। কিন্তু তাদেরকে আমি মাঝে মাঝে ফিল করি, কেননা সেই সময় আমরা খুব এনজয় করেছি সবাই মিলে। হ্যাঁ, তার মধ্যে আমি হ্যাঁ, নাম না বলি আর কি। হ্যাঁ, তো আচ্ছা, আসলে ওই সময় বিপ্লব নামের একজন আমার ইয়ে ছিল আর কি, বন্ধু ছিল। সিটি কলেজে একসঙ্গে পড়া করতাম। বান্ধবীদের মধ্যে ছিল নিশি ছিল, তারপর হচ্ছে সীমা, নিশি, এরা হচ্ছে রাজশাহী কলেজের স্টুডেন্ট ছিল, কিন্তু আমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল। সত্যি কথা বলতে যে আমরা সার্কেলটা গড়ে তুলছিলাম, এই বিপ্লবী ছিল আমার হচ্ছে সিটি কলেজের ক্লোজ ফ্রেন্ড আর কি, ক্লোজ ফ্রেন্ড। আর ইয়ারমেট হিসাবে আর কি রাজশাহী কলেজের একটা সার্কেল নিয়ে আমরা সবসময় ঘোরাঘুরি করতাম মধ্যে রেখে। মাসুদ ভাই, আরেকটি প্রশ্ন রাখতে চাই। এই কলেজ জীবনে এসে আসলে হয় যে অনেক সময় আমরা দেখি, মানে বেশিরভাগ, অধিকাংশ ক্ষেত্রে এটি দেখা যায় যে আসলে আম, পছন্দের কাউকে, হয়তো আমি বলতে চাচ্ছি যে সে ভালো লাগার কোনো প্রথম কোনো নারী, যার প্রতি আসলে এক ধরনের ভালো লাগা কাজ করে, যাকে একবার দেখি আসলে ভালো লাগা কাজ করেছে, এইরকম আসলে প্রত্যেকটা মানুষের জীবনে আসলে হয়ে থাকে। তো সেই জায়গা থেকে বলবো, কলেজ জীবনে বা স্কুল জীবনে বা ইউনিভার্সিটি জীবনে, এই সব মিলে এই যে শিক্ষা জীবনের মধ্যে কারোর প্রতি কি এরকম ভালো লাগা কখনো কাজ করেছিল? একেবারে ব্যক্তিগত কথা আসলে বললেন। এই এই অনুষ্ঠানটি, সত্যি কথা বলতে, এই অনুষ্ঠানটি কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবার মতো একটি অনুষ্ঠান। আমরা আসলে মূলত এটি দর্শকদের উদ্দেশ্যে আসলে করে থাকি। আর একান্তই যদি অনিচ্ছা থাকে বা এটি যদি বলবার যদি প্রয়োজন বোধ মনে না করেন, তাহলে আমরা স্কিপ করতে পারি, আমরা অন্য প্রশ্নে চলে যেতে পারি। না, এটা এটা সমস্যা না, তবে আমি নাম বলবো না আর কি। হ্যাঁ, এই মুহূর্তে আমি নাম বলবো না, কিন্তু হ্যাঁ আমার ভালো লাগা মানে ৬ বছরের ভালো লাগা আর কি এটা। হ্যাঁ, ছয় আচ্ছা, বছরের ভালো লাগা, এটা হচ্ছে কলেজ লাইফেই শুরু। হ্যাঁ, যার প্রতি এখন ভালো লাগা ছিল, সে আমাদের কলেজের স্টুডেন্ট ছিল না, সে রাজশাহী কলেজের স্টুডেন্ট ছিল। আচ্ছা, হ্যাঁ, ওই যে বললাম যে আমাদের রাজশাহী কলেজে নিয়ে, রাজশাহী কলেজের স্টুডেন্ট নিয়ে একটা সার্কেল ছিল, সেই সার্কেলের মধ্যে থেকে একজনকে প্রচন্ড ভালো লাগতো। ৬ বছর একসঙ্গে চলেছি। আমি এর মধ্যে নাম বলছি না। অসুবিধা নেই। আমরা জানতে পেরেছি এবং সেটি অভিব্যক্তিতে প্রকাশ করেছেন। এটাই আমরা আমরা আশা করি দর্শক
আপনার উত্তরটি বুঝতে পেরেছেন। আমরা আমাদের অনুষ্ঠান একদমই শেষের পথে। আর খুবই সংক্ষেপে আর দু একটি বিষয় জানতে চাইবো। সেটি হলো যে আ আ এই যে স্কুল, কলেজ, এই যে শিক্ষা জীবন ইতি টানার পর আ একটি পেশায় এসে জীবিকার জন্য একটি পেশা নির্বাচন এবং সেটির সঙ্গে থাকা এবং এর পাশাপাশি যে এই যে সংস্কৃতির যে চর্চাটা আ আ কন্টিনিউ করা। তো এই ব্যাপারটি আসলে আপনার জন্য কি কঠিন হয়? খুব সংক্ষেপে বলবেন। না, আমরা যা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি মানে যে একটু বলি এজন্য পেশাটা বলছি এই বিষয়টি যে এটি এইজন্য বলছি যে আমরা দেখেছি এবং বাস্তবতা অনেকটাই সত্য এরকম যে একটা মানুষ সংস্কৃতি চর্চা বা ভালোবাসার জায়গা থেকে সেটি করে। কিন্তু একটা সময় ছাত্র জীবন এবং কর্মজীবনে যাওয়ার পর এই আসলে তারপর এটি আসলে হয়ে ওঠে না। এটি আসলে নানা অজুহাত দিয়ে আসলে এখান থেকে দূরে সরে চলে যায়। কিন্তু আমি দেখেছি এখন এই সময়ে এসেও অনেক মানুষ আছেন। আপনি যেমনটা বলছিলেন যে তাজুল ইসলাম চাচা তার কথা বলছিলেন। তিনি কিন্তু এই বয়সে এসেও কিন্তু এই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চর্চা তাজুল কিন্তু ভাই, উনি করে কামারুল্লাহ যাচ্ছেন। সরকার, তো হ্যাঁ, হ্যাঁ, নিবেদিত হ্যাঁ, কামরুল্লাহ শওকত কামাল ভাই, আহসান হ্যাঁ, কবির এই যে লিটন মানুষগুলো ফিল্মের জন্য, তারা করে যাচ্ছেন। ডাক্তার এফ এম এ তো সেই জাহিদ, জায়গা থেকে বলবো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে মামুনুর তো রশিদ সেই জায়গা মুকুল, থেকে বলবো হ্যাঁ, আপনি কর্মজীবনে হ্যাঁ, হ্যাঁ। কর্মজীবনে আসার পরে আসলে তারপরেও এই সক্রিয়ভাবে আপনি কাজ করছেন। বিভিন্ন যে উদযাপনগুলো হয়, বিশেষ দিনগুলো সংস্কৃতির, সেই দিনগুলোতে কিন্তু আপনি আপনার উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করি এবং সক্রিয়ভাবে সেখানে আপনি উপস্থিত থাকেন। তো আসলে সেটি কিভাবে সম্ভব হয়? খুব সংক্ষেপে বলবেন। আসলে বিষয়টা হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম যে যেসব ব্যক্তির নাম তার মধ্যে আমাদের আছে সাংস্কৃতিক সঙ্গে জামান ভাই, মুকুল ভাই, আনিস ভাই, ফ্রান্স, রনি ভাই, এরা কিন্তু সবাই আর কি এই যে এটার জন্য নিবেদিত প্রাণ এবং দিলীপ দা, এরা সাংস্কৃতিক অঙ্গন চর্চা করছে এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করছে। হ্যাঁ, এরা সবাই মিলে। আর আমার ব্যক্তিগতভাবে বলবো যে আমার ব্যক্তিগত মত যে ভালো লাগা এবং ভালোবাসা দুটো জিনিস থাকতে হবে, কিন্তু না হলে কিন্তু এই কাজটা হবে না। হ্যাঁ, এবং আমি এই জায়গা থেকে কিন্তু কাজ করি। আমি কিন্তু ভালোবাসা থেকে কাজ করি, ভালো লাগা থেকে কাজ করি। হ্যাঁ, কাউকে সন্তুষ্ট করার জন্য, নিজেকে সন্তুষ্ট করার জন্য, নিজের ভালো লাগা থেকে কাজ করি। হ্যাঁ, এই জন্য কিন্তু হয়ে ওঠে। আমার শত প্রতিকূলতার মধ্যেও তুমি নিজেও দেখেছো, আমি শত প্রতিকূলতার মধ্যেও জি, কিন্তু আমি বিভিন্ন জায়গায় সময়কে চর্চা করার চেষ্টা করি জি। এবং এটা করা উচিত, এটা করা উচিত। হ্যাঁ, এজন্য আমি বলছিলাম দর্শকদের উদ্দেশ্যে এজন্য বলছিলাম যে এটি কিন্তু আমাদের দেশে একদমই এই সংখ্যা কিন্তু খুবই কমে গেছে। তো এটা একটি কিন্তু দৃষ্টান্ত হতে পারে। যার জন্য আমি দর্শকদেরকে এটি জানানোর চেষ্টা করেছি। যে এটা আসলে কিভাবে সম্ভব? এটির মূল মন্ত্র আসলে কিভাবে কি হতে পারে? যেটি আসলে যার যার ফলে আসলে এখনো আমৃত্যু পর্যন্ত এই চর্চাটা চালিয়ে যাওয়া সম্ভব একটা মানুষের পক্ষে। এটি দারুণ একটি মানে বিষয়। কমিটমেন্ট ঠিক রাখতে হবে, কিন্তু কমিটমেন্ট ঠিক না রাখলে কিন্তু মুশকিল। আমি মুখে এক কথা বললাম, ভেতরেও জিনিস লালন করি না, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি বললাম না, এটার প্রতি এটার প্রতি শ্রদ্ধা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, ভালো লাগা থাকতে হবে, নাহলে কাজ হবে না। হ্যাঁ, মুখে খালি এটা বললাম, ওটা বললাম, এটা করতে হবে, ওইটা করতে হবে, কিন্তু আমি বাস্তবতার এই ক্ষেত্রে ওখানে যাচ্ছি না, ওখানে কাজ করছি না। হ্যাঁ, তাহলেও কিন্তু হবে না। এটা বিশ্বাস করতে হবে। মাসুদ ভাই, হ্যাঁ, অবশ্যই আমরা এই এই মনোবল, এই বিশ্বাস আমরা আমাদের অন্তরে লালন করব এবং ইনশাআল্লাহ আমরা এই চর্চাটা অব্যাহত রাখবো। মাসুদ ভাই, আমাদের দর্শক কিন্তু আমাদের সাথে বেশ কিছু দর্শক ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করছেন এবং বেশ কিছু দর্শক বেশ কিছু প্রশ্ন রেখেছেন। তার মধ্যে হচ্ছে মমিনুল ইসলাম সৌরভ লিখেছেন যে আ ভাইয়া বর্তমানে আ উম উঠতি অভিনয় শিল্পীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন এবং আরেকটি প্রশ্ন রেখেছেন যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বুনন নিয়ে যদি কিছু বলেন এবং এটির মূল গল্প ভাবনা ছিল আপনার, হ্যাঁ, যেটি দর্শকরা প্রশ্ন করেছেন আমিও এটি রাখতাম যে যেটি নিয়ে আমি কাজ করেছি। আপনি রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর হবিবুর রহমান স্যার, তিনি এটি আসলে করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন এবং আম এটির যে বড় একটি ভূমিকা তিনি পালন করেছেন। তো সে জায়গা থেকে বলবো যে দর্শক প্রশ্ন করেছেন যে আ আ উঠতি অভিনয় মানে উদীয়মান যারা দর্শক নতুন এই প্রজন্মের যারা অভিনয় শিল্পীরা যারা কাজ করতে চান বা যারা কাজ করছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সংক্ষেপে খুব।
মানে দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আসলে আমরা মাসুদ ভাইকে শুনতে পাচ্ছি না। নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা তাকে ঠিকমতো শুনতে পাচ্ছি না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আহ, মাসুদ ভাই যদি আসেন, আমরা তাকে যুক্ত করব। আমরা একটু বলে নিই। আসলে যে ব্যাপারটি উঠে আসছিল যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বুনন, বুননের এটি নির্মাণের যে দায়িত্বটা, সেটি আমার উপরে দিয়েছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ স্যার, এবং সেটি কাজটি কমপ্লিট হয়েছে। আহ, এটি আসলে আহ, আমরা স্ক্রিনিং করতে পারিনি। আমাদের যে মহামারীর যে সমস্যাটি চলছে, উম, করোনা ভাইরাস, যার জন্য আমরা এটি করতে পারিনি। এবং শুধু এটা নয়, বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বছর ব্যাপী যে অনুষ্ঠানগুলো হাতে নেওয়া হয়েছিল, কেন্দ্রীয় ভাবে বা প্রান্তিক ভাবে, আঞ্চলিক ভাবে, সব জায়গা থেকে যে 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 সকল পরিকল্পনা হাতে নিয়েছিল, সবগুলো স্থগিত হয়েছে। এবং আমরা আশা করি আমরা এর উত্তরণ ঘটলে অবশ্যই আমরা উম, এগুলো নিয়ে আবারও অবশ্যই হাজির হব, এবং যে অনুষ্ঠানগুলো স্থগিত আছে সেগুলো অবশ্যই আমরা সারা বছর ব্যাপী পালন করব, সেই প্রত্যাশা আমাদের। আর আজকে দর্শক, আমরা দুঃখিত, আমাদের অতিথি আমাদের সঙ্গে আহ, আসলে ডিসকানেক্ট হয়ে গেছে। আমাদের অনুষ্ঠান নির্ধারিত সময়ও শেষ হয়ে গেছে। আমরা আর সময় বিলম্ব করব না। দর্শকদের উত্তর আশা করি পেয়েছেন। একটি প্রশ্নের উত্তর বাকি ছিল, যেটি আসলে আমরা দিতে পারিনি, দুঃখিত যার জন্য। আহ, আসলে এই অনুষ্ঠানটি আপনাদের জন্য, সাপ্তাহিক যে অনুষ্ঠান, পদ্মার টিভির যে অফিসিয়াল ফেসবুক পেজের এই অনুষ্ঠানটি খোলা আকাশ, আজকের যিনি অতিথি ছিলেন আমাদের, আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যার হাত ধরেই মূলত আমার সংস্কৃতি চর্চাটা শুরু হয়েছিল। তো সেই মানুষের সঙ্গে অনেক অজানা কথা জানতে পেরেছি আজকে, এবং অনেক কথা হয়েছে তার সাথে, যার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি হয়েছি। এবং আশা করি দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন, আপনারাও অনেক উপকৃত হয়েছেন, অনেক বিষয় জানতে পেরেছেন। একজন হচ্ছে নিবেদিত সংস্কৃতি কর্মী, কিভাবে তার এই সংস্কৃতি চর্চা হতে পারে, এবং কিভাবে তার নানা প্রতিকূলতা, নানা ব্যস্ততার মধ্য দিয়েও তিনি আসলে কিভাবে সক্রিয়ভাবে এই সংস্কৃতিতে যুক্ত থাকতে পারেন, সেই বিষয়গুলো আমরা জেনেছি। আর আজকের অনুষ্ঠান আমাদের একবারই শেষ, অনেক আগেই শেষ হয়েছে আমাদের সময়। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের এই অনুষ্ঠান। আগামী সপ্তাহে আবারও কোনো বিশেষ অতিথি নিয়ে আমরা যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পদ্মা টিভির সঙ্গে থাকবেন। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। আমি মাইনুল ইসলাম টিপু। সবাইকে শুভেচ্ছা।